গান শোনাতে যায় কি নিজেই গান হয়ে গেল নাকি? বলবো বলবো করতে করতে সময় শেষ হয়ে গেল। এই যে আমার পিসি রেডি হয়ে গেছে, আমি এই যে স্ক্রিন শেয়ার দিচ্ছি, বলবো বলবো করতে করতে সময় শেষ। পিছনে ঘুরে দেখেন আপনার পাশে হাসি উজ্জ্বল জমা হয়েছে। কি ভাই গান শেষ হয়েছে? আপনি ক্লাসে ছিলেন না নাইস ভাই? গান শুরু হইলো, এত সুন্দর গান গান শেষ হলো, সিঙ্গে পড়ে কখন শেষ হচ্ছিল তুমি বুঝলাম না। না, মাঝে মাঝে একটা বিনোদন লাগে। ঠিক আছে। আচ্ছা, এভরিথিং ইজ ডান। আমার কথা তাহলে শোনা যাচ্ছে নাকি? হ্যালো হ্যালো মাইক টেস্টিং। হ্যালো হ্যালো মাইক টেস্টিং। আচ্ছা আচ্ছা দেখেন, অফ পেজ এসইও। আচ্ছা, অফ পেজ এসইওর মধ্যে কি বলছে? লিঙ্কস অ্যান্ড অফ পেজ এসইও। আচ্ছা, লিঙ্কস অ্যান্ড অফ পেজ এসইওর মধ্যে বলছে বিল্ডিং ব্যাকলিঙ্কস ইজ দ্য হার্ট অফ পেজ এসইও। ব্যাকলিঙ্ক বিল্ডিংটা হচ্ছে অফ পেজ এসইওর হার্ট। মানে আপনি অফ পেজ এসইওর মধ্যে যা কাজ করবেন তার মানে সিংহভাগই দুই ভাগ জুড়েই থাকবে হচ্ছে যে কি লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, লিঙ্ক বিল্ডিং থাকবে। Certain use backlinks as indication of the link to contents quality. So a site with many high value backlinks will usually rank better than an otherwise equal sites with few backlinks. মানে আপনার যদি গুড ব্যাকলিঙ্ক থাকে, হ্যাঁ, আপনার সিমিলার যেসব সাইট থাকবে আপনি তাদের থেকে বেটার র্যাঙ্ক করবেন যদি আপনার তাদের থেকে ব্যাকলিঙ্কের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, তো ব্যাকলিঙ্ক কত প্রকার হইতে পারে, যেমন ন্যাচারাল ব্যাকলিঙ্ক হইতে পারে, তারপরে ম্যানুয়ালি ব্যাকলিঙ্ক বিল্ড করতে পারেন আপনি, তারপর হচ্ছে সেলফ ক্রিয়েটেড, আপনি নিজের ব্যাকলিঙ্ক তৈরি করলেন। ঠিক আছে, ন্যাচারাল ব্যাকলিঙ্ক, ন্যাচারালভাবে যেসব মনে করেন যে এক্সাম্পল দিচ্ছে, যেমন হচ্ছে যে ফুড ব্লগার অ্যাডিং এ ব্যাকলিঙ্ক এ পোস্ট that points towards their favorite products produce farms is a natural backlink. মানে
ন্যাচারালি যেসব ব্যাকলিঙ্ক, যেমন আমরা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট যে কোনো একটা ওয়েবসাইটের আর্টিকেল আমরা ন্যাচারালি যে শেয়ার করি, অডিয়েন্সরা যে ট্রাফিকরা যে শেয়ার করে, এটা হচ্ছে ন্যাচারাল ব্যাকলিঙ্ক। ম্যানুয়াল বিল্ড ব্যাকলিঙ্ক হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য ম্যানুয়ালি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন, আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক নিজে নিজেই ক্রিয়েট করতেছেন, এটা হচ্ছে ম্যানুয়াল ব্যাকলিঙ্ক। আর সেলফ ক্রিয়েটেড ব্যাকলিঙ্ক মানে আপনি আপনার নিজেরই কিছু ওয়েবসাইটের মধ্যে, হ্যাঁ নিজেরই কিছু ওয়েবসাইটের মধ্যে নিজে নিজেই একটার সাথে আরেকটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করতেছেন, একটা ওয়েবসাইটের আন্ডারে আরেকটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করছে, এটা হচ্ছে সেলফ ক্রিয়েটেড ব্যাকলিঙ্ক। আচ্ছা, এখানে যেমন আছে যে popularity, how to related the link size topics to the site being link, freshness of link, anchor text, trustworthy number of দেখলাম, domain page। আচ্ছা, non link related of the SEO। লবণ কম, সব ঠিক আছে। আচ্ছা, নন লিঙ্ক রিলেটেড অফ পেজ এসইও, এটার মধ্যে আছে যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাও একটা ব্যাকলিঙ্কের মধ্যে পড়ে। গেস্ট ব্লগিং, এটাও ব্যাকলিঙ্কের মধ্যে পড়ে। লিঙ্ক অ্যাট আনলিঙ্ক ব্র্যান্ড মেনশন, কিছু কিছু গেস্ট পোস্টিংয়ের মধ্যে আপনার লিঙ্ক থাকবে, কিছু কিছু গেস্ট পোস্টিংয়ের মধ্যে লিঙ্ক ছাড়াও থাকবে। এই যে লিঙ্ক অ্যান্ড আনলিঙ্ক ব্র্যান্ড মেনশন, কোনো ব্র্যান্ডকে, যেমন আমি যদি প্রাণা রেফেলকে মেনশন করি কোনো একটা জায়গায়, তাহলে ওটার যদি লিঙ্ক না দেই তাহলে হচ্ছে লিঙ্ক দিয়েও ওটা মেনশন করতে পারি, আবার লিঙ্ক ছাড়াও ওটা আমি মেনশন। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? কামরুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে ক্লিয়ার। এখন তো আর কোনো প্রবলেম থাকার কথা না। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে। তাহলে অফ পেজ এসইওর আমরা কি দেখলাম? অফ পেজ এসইওর যা কার্যক্রম চালাবো আমরা সব কিছুই হচ্ছে ব্যাকলিঙ্ক রিলেটেড। তো এখন ব্যাকলিঙ্ক রিলেটেড কাজ করবো, তাছাড়াও আর কিছু কাজ হচ্ছে, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক শেয়ারিং যেটা বলি, সোশ্যাল সিগন্যাল, তারপরে গেস্ট ব্লগিং আছে, তারপরে লিঙ্কড আনলিঙ্কড ব্র্যান্ড মেনশন আছে, তারপরে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটাও ব্যাকলিঙ্কের মধ্যে পড়ে, বুঝছেন? ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা অফ পেজ এসইওর মধ্যে পড়ে, সরি ব্যাকলিঙ্কের মধ্যে পড়ে না, ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা অফ পেজ এসইওর মধ্যে পড়ে। আর অফ পেজ এসইওর মধ্যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা আমরা করি এটাও অফ পেজ এসইওর মধ্যে পড়ে। আচ্ছা, তো আপনাদের ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আপনাদেরকে কিছু টুলসের প্রয়োজন হবে, যে টুলসগুলো আমি এখন আপনার 4-5টা টুলস আর হচ্ছে যে 2টা ইউজ করবো, আমরা অ্যাডন্স ইউজ করবো। টুলসগুলো আপনারা এর আগেও টুলসগুলো আপনারা দেখছেন, হয়তো বা 2-1টা টুলস ইউজও করছেন, এরকমই কিছু টুলস। ভাই এটা ইউজ করতে আগে এর শুধু কিওয়ার্ড রিসার্চটা করছেন বা কিওয়ার্ড জেনারেটরটা ইউজ করছেন, আরও অনেক কাজ আছে, এটা দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা।
SEO quack. আচ্ছা, দুইটা এক্সটেনশন দিছি আপনাদেরকে। এক্সটেনশন দুইটার নাম হচ্ছে মজবার আর এসিও কোয়াক। এই দুইটা এক্সটেনশন দিছি আপনাদেরকে। মজ নামে একটা ওয়েবসাইট আছে, এই মজেরই একটা এক্সটেনশন হচ্ছে মজবার। এক্সটেনশনটা অ্যাড করে মজে গিয়ে সাইন আপ করতে হবে। আর এসিও কোয়াকে মেবি সাইন আপ করতে হয় কি হয় না, আই ডোন্ট নো, ভুলে গেছি। অথবা সাইন আপ করতে হয়, এইসব ছোটোখাটো জিনিস সাইন আপ টাইন আপের কাজ এগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে? জাস্ট শুধু ফ্রি সাইন আপ করবেন, কোনো পেইড লাগবে না, কোনো ট্রায়াল চালাইতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র সাইন আপ করে নেবেন। আচ্ছা, তো ব্যাকলিঙ্ক করতে গেলে আমি আপনাদের বা অফ পেজ এসইও করতে গেলে আমি আপনাদেরকে বলছিলাম, আমি আপনাদের সাথে কথাবার্তা হয়েছিল আমার ইয়া নিয়ে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো মানে ব্যাকলিঙ্ক করতে গেলে মূলত আপনাকে আগে জানতে হবে বা বুঝতে হবে যে আসলে আপনি মানে এসইও করতে গেলেই আপনাকে জানতে হবে বা বুঝতে হবে যে আপনি মানে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, আসলে কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনার বেনিফিট হবে বা আপনি লাভবান হবেন বা আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ড দিয়ে আমি গুগলের মধ্যে র্যাঙ্কে আসতে চাচ্ছি বা র্যাঙ্কিং করতে চাচ্ছি। এরকম একটা জিনিস আপনাকে আসলে বুঝতে হবে যে আপনি কোন কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্কিং করতে চাচ্ছেন না, আসলে আপনার কিওয়ার্ডটা কোনটা, এই জিনিসটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি বা আমার কিওয়ার্ডটা হচ্ছে এটা। তো কিওয়ার্ড সিলেক্ট করার পরে অন পেজ হোক আর অফ পেজ হোক, যেই এসিও হোক না কেন, এই এসিও করার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে বের করে নিয়ে আসতে হবে যে আপনার কম্পিটিটর কারা। হ্যাঁ, আপনার ওই কিওয়ার্ডে আপনার কম্পিটিটর কারা, যে আপনি মানে কাদের এগনিস্টে এসইও করবেন, তার ক্যাপাবিলিটি কি, হ্যাঁ, তার এনার্জি কতটুকু, সে কতটুকু স্ট্রং এগনিস্ট ইউ, হ্যাঁ, সে কত স্পিডে দৌড়াচ্ছে, বা মানে তার অল অ্যান্ড এভরিথিং আপনাকে জানতে হবে। দেন হচ্ছে যে আপনি তাকে ওভারটেক করতে পারবেন। আদারওয়াইজ আপনি আপনার কম্পিটিটরকে যদি না জানেন, হ্যাঁ, আপনি তাহলে এসইওটা করবেন আসলে কাকে উদ্দেশ্য করে, কাকে মানে টার্গেট করে, বা কোন পজিশনটা অ্যাচিভ করার জন্য আপনি এসইও করবেন। এসইও তো করতে হবে মূলত হচ্ছে আপনাকে একটা পজিশন বা একটা র্যাঙ্কে আসার জন্য। র্যাঙ্কে আসা মানে কাউকে ওভারটেক করা, কাউকে পিছনে ফেলে তার সামনে যাওয়া, এটাই হচ্ছে র্যাঙ্কিং। কারণ গুগলে একটা সময় কোনো কিওয়ার্ড ছিল না, তখন যে যেটা দিয়ে পোস্ট করতো সেটাই হচ্ছে যে র্যাঙ্ক হয়ে যেত। বাট এখন কোটি কোটি বিলিয়ন ওয়েবসাইট, বিলিয়ন পেজ,
হ্যাঁ, এইসব পেজের আন্ডারে হচ্ছে যে আবার ডোমেইন মানে অনেক হাবিজাবি জিনিস অনেক কিছু আছে। তো এইসবের এগনিস্টে এইসবকে পিছনে ফেলে এত ওয়েবসাইট এত ওয়েব পেজকে পিছনে ফেলে সেই পজিশনটা নিতে গেলে আপনাকে আসলে জানতে হবে যে আপনি কাকে টার্গেট করে এসইও করছেন, বা আপনি যে পজিশনের জন্য ফাইট করতে চাচ্ছেন সেই পজিশনটায় যে এখন বসে আছে, টিল নাও যে বসে আছে, আসলে তার যোগ্যতা, অ্যাবিলিটি, স্ট্রেংথ, এনার্জি, সামর্থ্য সব কিছুই মানে তার সম্পর্কে আপনার একটা নলেজ থাকতে হবে। তো এই জিনিসটা আপনি আপনার কম্পিটিটরকে তাহলে কিভাবে বের করবেন? আপনি আপনার কম্পিটিটরকে বের করতে পারেন যেই কিওয়ার্ডের যেই কিওয়ার্ডকে ফোকাস করে বা যেই কিওয়ার্ডকে টার্গেট করে আপনি আপনার নিজেকে, আপনার ওয়েবসাইটকে বা ওয়েব পেজকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চাচ্ছেন, সেই কিওয়ার্ডের এগনিস্টে কম্পিটিটরকে আপনাকে বের করতে হবে যে আসলে কম্পিটিটর কারা, বা আপনার যারা কম্পিটিটর তাদেরকে আপনি এই কিওয়ার্ডের এগনিস্টেই বের করে নিয়ে আসতে পারবেন। তো আচ্ছা বলেন দেখি এখন আপনাদের কম্পিটিটর কারা, বা কম্পিটিটর কে, বা কম্পিটিটর কোথায়, মানে একটা ভুল বলতেছি, আপনাদের একটা কিওয়ার্ড বলেন, একটা কিওয়ার্ড বলেন, আগে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেই। ডিজিটাল মার্কেটিং এ ধরেন ভাই। না ভাই, এটা মানে আপনাকে মানে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি মানে এসইও করার ক্ষেত্রে মানে বাইং কিওয়ার্ডটাই হচ্ছে যে প্রেফার করতে হবে বেশি। ডিজিটাল মার্কেটিং অনেক Fashion? শর্ট, এটা তো আরও শর্ট কিওয়ার্ড। ফ্যাশন তো আসলে সিঙ্গেল ওয়ার্ডের কিওয়ার্ড, তো আসলে এইটা দিয়ে কাজ, আপনি কাজ করার মতো একটা কিওয়ার্ড বলেন যে কিওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন। ফ্যাশন, ডিজিটাল মার্কেটিং, এগুলো তো বাতাসে ঘোরাফেরা করে, এইসব কিওয়ার্ড না। কাজ করার মতো একটা কিওয়ার্ড বলেন, বা বাইং কিওয়ার্ড বলেন, যেই কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ কোনো কিছু বাই করতেছে, বাই করার জন্য গুগলে সার্চ করতেছে, এরকম বাইং কিওয়ার্ড দুই একটা বলেন। কারো মাথায় কোনো আইডিয়া নেই? হাউ টু বাই latest অ্যামাজন প্রোডাক্ট। আচ্ছা, একজন এখানে লেটেস্ট স্যামসাং মোবাইল ফোন। লেটেস্ট স্যামসাং মোবাইল ফোন। আর এলআই ভাই কি বলছেন? হাউ টু বাই অ্যামাজন প্রোডাক্ট। হাউ টু বাই অ্যামাজন প্রোডাক্ট, এটাও স্পেসিফিক কিওয়ার্ড একটা হইল না। হাউ টু বাই অ্যামাজন প্রোডাক্ট, এটা তো আসলে নলেজ। ভাই রাকেন ভাই মেন টি শার্ট। হ্যাঁ, এটা একটা সুন্দর কিওয়ার্ড বলছেন, মেন টি শার্ট। আচ্ছা, আমরা সার্চে দিচ্ছি গুগলে মেন টি শার্ট থেকে, মানে মেন টি শার্ট লিখে অডিয়েন্স গুগলে সার্চ করে। প্রায় ইউএসএতে 40,000 মানুষ প্রতি মাসে সার্চ করে মেন টি শার্ট থেকে। মোটামুটি একটা সুন্দর কিওয়ার্ড এবং বাইং কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে মানুষ প্রোডাক্ট খুঁজতেছে। আচ্ছা, তো এরকম বাইং কিওয়ার্ড কেন নিলাম? কারণ হচ্ছে যে আমি এটা মানে আমাদের জন্য ইজি হবে বোঝা যে আমি আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসবো। কোশ্চেন জানতে পারে মানে আমি আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে এসে কী করব? অনেকেই আছেন যাদের মনে এরকম কোশ্চেন জানতে পারে যে আমি আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে এসে কী করবো, কী লাভ আমার, কী হবে, এত কোনো দরকার নেই। ঠিক আছে, তো আমরা অফ পেজ এসইও কেন করব এটা আমরা দেখলাম যে আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে বা অ্যালগোরিদম আছে ওটার সাথে সামঞ্জস্য রেখে বা ওটার রুলসগুলো ফলো করে আমার
ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমরা অফ পেজ এসইওর কাজ করবো। আর অফ পেজ এসইও সম্পূর্ণটাই হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক রিলেটেড। তো আচ্ছা, এখন অফ পেজ এসইও আমরা করতেছি। তো অফ পেজ এসইও করতে এসে বা ব্যাকলিঙ্ক করতে এসে আমাকে এখন ফাইন্ড আউট করতে হচ্ছে হু ইজ মাই কম্পিটিটর। তো হু ইজ মাই কম্পিটিটর এটা ফাইন্ড আউট করার জন্য আমরা কি করলাম, আমাদের একটা বাইং কিওয়ার্ড বা একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, যে কিওয়ার্ড দিয়ে প্রোডাক্ট সেল করবো আমি। যাদের মনে কোশ্চেন ছিল এখন হয়তো বা দূর হয়ে গেছে যে আমি কি করব, র্যাঙ্কে আসে আমি করবোটা কি। আচ্ছা, র্যাঙ্কে এসে আমি এখান থেকে ট্রাফিক জেনারেট করব, ট্রাফিক জেনারেট করে আমি আমার প্রোডাক্ট সেল করব। প্রোডাক্টটা কি? ম্যান টি শার্ট। ম্যান টি শার্ট হচ্ছে আমার প্রোডাক্ট। এরকম আপনাদের যত প্রোডাক্ট আছে, আপনার একটা ইনফরমেশন একটা প্রোডাক্ট, ঠিক আছে, বিভিন্ন গ্যাজেট একটা প্রোডাক্ট, বিভিন্ন ড্রেস এটা একটা প্রোডাক্ট। মানে এক কথায় পৃথিবীর মধ্যে যা কিছু বাই অ্যান্ড সেল করা যায় সেগুলো সবই হচ্ছে প্রোডাক্ট। সব প্রোডাক্টই আপনি অনলাইনে বাই সেল করতে পারেন বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ে নিয়ে এসে এখান থেকে ট্রাফিককে আপনার প্রোডাক্টে দেখায় এখান থেকে সেল করতে পারেন। সারা পৃথিবীর মধ্যে যা কিছু বাই অ্যান্ড সেল করা যায় সবই হচ্ছে আপনার প্রোডাক্ট। যা কিছু, হ্যাঁ, সব কিছুই যা বাই সেল করা যাবে, বাই সেল করার মতন যত প্রোডাক্ট আছে, অনুভূতিও বাই সেল হয়। হ্যাঁ, অনুভূতিও বাই সেল হয়। যদি অনুভূতি বাই সেল না হয় তাহলে এটার মানে অনুভূতি বাই সেল না হলেও এটার নলেজ হিসেবেও এটা হচ্ছে যে সেল করা যায়। এক্সপিরিয়েন্স বা নলেজ, এই যে আপনার একটা এক্সপিরিয়েন্স আছে বা নলেজ আছে, আপনার একটা খারাপ কেউ সুইসাইড করতে গেছে বা হচ্ছে কেউ ফার্স্ট লাভে পড়ছে, হ্যাঁ, ফার্স্ট লাভে পড়ছে, তো ফার্স্ট লাভে পড়ার ফার্স্ট 7 ডেজ তার অনুভূতিটা কীরকম ছিল, এই অনুভূতিটাও সেল করার মতো। কেউ সুইসাইড করতে গেছে, সুইসাইড করতে গিয়ে হয়তো বা সে ওখান থেকে ফেরত আসছে, তো সে যে সুইসাইড করতে গিয়ে ফেরত আসছে, এই যে ফেরত আসছে যে সে এই ফেরত কীভাবে আসছে এবং ওই অনুভূতিটা কীরকম ছিল, এটাও সেল করার মতো। এটাও সেল করে যারা মোটিভেশন স্পিকার আছে তারা এটা সেল করেও তাদের লিভিংহুড বা যেটা বলেন হচ্ছে যে তাদের জীবিকা নির্বাহ করছে, ঠিক আছে, তাদের জীবিকা নির্বাহ করছে। এটাও একটা প্রোডাক্ট, এটাও ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট। হ্যাঁ, যে মোটিভেশন স্পিচ দেওয়া বা হচ্ছে যে কাউকে সুইসাইড করতে উৎসাহিত না করা, নিরুৎসাহিত করা, বা হচ্ছে যে কেউ যেন ফার্স্ট লাভে পড়ে হচ্ছে যে যেন মানে উল্টাপাল্টা কাজ করে না ফেলে। হ্যাঁ, এই জিনিসটাও একটা হচ্ছে যে বাইং সেলিং প্রোডাক্ট। হ্যাঁ, এটাও বাই হয়। আচ্ছা, তো এইরকম এইসব মানে এই যে বললাম আমি এই কথাটা এই কারণে বললাম যে অনেকে যাদের কনফিউশন আছে যে আসলে আমি র্যাঙ্কে এসে কি করব। র্যাঙ্কে এসে এরকম আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন এবং সেই ট্রাফিকটাকে আপনি মানিতে কনভার্ট করতে পারেন, ঠিক আছে। যাদের মনে কনফিউশন ছিল বা যাদের এই জিনিসটা জানতে চাচ্ছিলেন বা এই জিনিসটা এরকম কোশ্চেন আসছে যে র্যাঙ্কে আসে, গুগলে র্যাঙ্কে আসে কী করবো, তো গুগলে র্যাঙ্কে এসে আপনার এখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারবেন, দেন হচ্ছে সেই ট্রাফিকটাকে আপনি মানিতে কনভার্ট করতে পারবেন। এই কারণেই আসলে এই গুগলের বা সার্চ ইঞ্জিন, যেসব সার্চ ইঞ্জিন আছে এইসব সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আসার জন্য এত মারামারি হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করলাম, এখন আমি আমার একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম। কিওয়ার্ড লিখে সার্চ করার পরে এখন আমি আসতে যাচ্ছি গুগলের ফার্স্ট পেজের মধ্যে। তো এখন আমাকে দেখতে হবে যে গুগলের ফার্স্ট পেজে কোন কোন ওয়েবসাইট আছে। তো গুগলের ফার্স্ট পেজে সেদিনের মতন এই mantra.com আছে, তারপরে asos.com আছে, তারপরে azio.com আছে, amazon.in আছে, hm.com আছে, hm.com আছে, এইরকম 9টা বা 10টা সাইট আছে। যেই সাইটগুলো কী করতেছে, এগুলো সবই হচ্ছে মেবি ই কমার্স সাইট। হ্যাঁ, যারা প্রোডাক্ট সেল করতেছে, হ্যাঁ, এগুলো সবই ই কমার্স সাইট। এরা কি করতেছে, এরা প্রোডাক্ট সেল করতেছে। ম্যান টি শার্ট বা মেন্স টি শার্ট এই কিওয়ার্ডের আন্ডারে এরা গুগলের ফার্স্ট পেজে আসছে এবং ফার্স্ট পেজে এসে এরা তাদের যে টি শার্ট আছে সেই টি শার্টটা সেল করতেছে। আচ্ছা, এখন আমারও একটা নতুন টি শার্ট কোম্পানি লঞ্চ হয়েছে বা আমিও টি শার্ট কোম্পানি নাই আমার, আমিও অনলাইনে টি শার্ট সেল করতে চাচ্ছি। অন্যের টি শার্ট আমি অ্যাফিলিয়েট করতে চাচ্ছি, সেল করতে চাচ্ছি। একটা এনিহাও আমার টি শার্ট একটা সেল করতে হবে বা যে কোনোখান থেকে আমি টি শার্টের ওয়েবসাইট হোক বা টি শার্টের কোম্পানি হোক, যে কোনোখান থেকে আমি টি শার্ট কালেক্ট করছি, টি শার্টগুলোকে আমি
অনলাইনে সেল করব। তো আমি এই কিওয়ার্ডের আন্ডারে আমি হচ্ছে গুগলের ফার্স্ট পেজে আসতে চাচ্ছি। কারণ আমি আপনাদেরকে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে 90% অডিয়েন্স এই ফার্স্ট পেজের রেজাল্টগুলো দেখে, শুধুমাত্র ফার্স্ট পেজের রেজাল্টগুলো দেখে। যদি ফার্স্ট পেজের রেজাল্টে সে সন্তুষ্ট না হয় তাহলে সে সেকেন্ড পেজ যায় না, সে এখানে এসে কিওয়ার্ডটা চেঞ্জ করে, যেটা আপনি আমরা সবাই করি। আমাদের যদি ফার্স্ট পেজের রেজাল্ট পছন্দ না হয় তাহলে কখনো আমরা ভুলেও কোনোদিন সেকেন্ড পেজে যাই না। খুব কম, 100টার মধ্যে 2টা বা 1টা এই পার্সেন্টেজ। যখন আমি কিওয়ার্ড সার্চ করতে করতে মানে পাগল, আমার মাথায় আর কিওয়ার্ডের কোনো আইডিয়া নেই। যারা তো নর্মাল পার্সনদের তো এরকম কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার, ওদের তো এই জিনিসটা ওরা জানে না, তারা এরকম কিওয়ার্ড চেঞ্জ করে। হ্যাঁ, তারা জানে না যে নিচ থেকেও করা যায়, নিচ থেকেও করা যায়। মাঝে মাঝে অনেকে নিচে এসে হয়তো বা পছন্দ হয়ে গেল একটা কিওয়ার্ড, ওই কিওয়ার্ডে ঠাস করে ক্লিক দিয়ে হচ্ছে রেজাল্টে চলে গেলো। কিন্তু তারা জানে না যে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা যায়, বা হচ্ছে যে সেকেন্ড পেজ থার্ড পেজে গিয়েও কোনো রেজাল্ট আসে। তারা এই জিনিসগুলোকে মানে জানেই না, আসলেই জানে না, অনেকে যায় না। 90% অডিয়েন্স শুধু এই ফার্স্ট পেজের রেজাল্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এবং এই 90%-এর মধ্যে প্রায় 60 থেকে 70% অডিয়েন্স 1, 2, 3, 4 এই 4টা রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ থাকে। 70% অডিয়েন্স এই যে 4টা রেজাল্ট আছে, এই 4টা রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ থাকে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সর্বোচ্চ হলে ফিফথ। এর নিচে বাকি 30% অডিয়েন্স এর নিচের রেজাল্টগুলো, নিচের রেজাল্ট পর্যন্ত যায়। বাট 60 থেকে 70% অডিয়েন্স 1 থেকে 5th রেজাল্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর নিচে আর যায় না। আমার কথা বুঝতে পারতেছেন? এখন বলতে পারেন ভাইয়া এখানে ব্যাকলিঙ্ক কোথায়? আপনারা এখানে অনেক অধৈর্য মানুষ আছেন, তাদের মনে হইতে পারে ভাইয়া এখানে অডিয়েন্স কোথায় গেল না গেল এটা তো দেখার বিষয় না আমার, কিন্তু এখানে আমার ব্যাকলিঙ্ক কোথায় আসতেছে, তাদের জন্য ব্যাকলিঙ্ক আসতেছে। তো এই জিনিসটা আমি করতেছি আসলে কম্পিটিটরকে বের করার জন্য। আমাকে জানতে হবে যে আমার কম্পিটিটরের শক্তি কতটুকু। আমি যখন আমার কম্পিটিটরের শক্তি জানবো তখনই হচ্ছে যে তার এগনিস্টে আমি এসইও করে তাকে অ্যাভয়েড করে তার পজিশনটা দখল করব। এই যে মেন্স টি শার্ট, আমি চাচ্ছি মেন্স টি শার্টের এই পজিশনটা দখল করতে। তো আমাকে তো জানতে হবে যে এই পজিশনে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার শক্তি বা সামর্থ্য বা যোগ্যতা বা অ্যাবিলিটি কতটুকু, এই জিনিসটা তো জানতে হবে। যদি আমি এটাও না পাই, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ নাম্বার পজিশন পর্যন্ত যারা আছে তাদের অ্যাবিলিটি কতটুকু এটা তো আমাকে জানতে হবে, এটাকে বের করে নিয়ে আসতে হবে। তো এটাকে আসলে নর্মালি বের করার কোনো ওয়ে নাই। হ্যাঁ, এটাও আপনারা যে লিড জেনারেশন করছেন তখন আপনারা হয়তো বা লিড জেনারেশনের আগ পর্যন্ত লাইফে কখনো জানতেন না যে অনলাইন থেকেও লিড জেনারেট করা যায় বিভিন্ন টুলসের মাধ্যমে। এটাও আজকে জানেন যে এইরকম ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের অ্যাবিলিটি কতটুকু, এটা নর্মালি সাদা চোখে খালি চোখে দেখার কোনো বুদ্ধি নেই, কেউই দেখতে পারে না। এটাকে দেখার জন্য কিছু টুলস ব্যবহার করতে হয়। তো সেই টুলসগুলোর মধ্যে 2টা টুলসের আমি লিঙ্ক আপনাদেরকে দিচ্ছি, কাইন্ডলি কষ্ট করে লিঙ্ক 2টো থেকে টুলস 2টা আপনাদের ব্রাউজারের মধ্যে অ্যাড করে নেন যারা অফ পেজ এসইও শিখতে চাচ্ছেন। যারা চাচ্ছেন না তাদেরকে জোর করে আমি বলবো না যে এইটা এসইও এইটা ইনস্টল করেন, সাইন আপ করেন, কেন করেন নাই, এই জিনিসগুলো আর আসলে আমি বলবো না। আপনারা এখন যদি প্রয়োজন মনে করেন ইনস্টল দিয়ে নেবেন, যদি প্রয়োজন মনে না করেন ইনস্টল দিবেন না। ঠিক আছে? আচ্ছা, যে 2টা ওয়েবসাইটের লিঙ্ক দিছি, এখন কিভাবে ইনস্টল করবেন এটা প্রয়োজন হলে ইউটিউব ঘেটে ওটা ইনস্টল করার ওয়েটা বের করে নিয়ে যদি না পারেন। আচ্ছা, তো এইখানে আমাকে জানতে হবে যে এই ওয়েবসাইটটার যোগ্যতা কতটুকু, সামর্থ্য কতটুকু, শক্তি কতটুকু। তো এটা জানার জন্য আমাকে 2টা টুলস ইউজ করতে বলছি আমি। সেই এক্সটেনশন 2টা হচ্ছে যে এসইও কোয়াক নাম, আর হচ্ছে মজ বার বা মজ। হ্যাঁ, মজ বার বা মজ, এই 2টা টুলসের নাম। তো এই 2টা টুলস যখন আপনার ক্রোমের মধ্যে ইনস্টল করে নেবেন, তো এই যে আমার এরকম যেরকম আছে এরকম থাকবে, আপনাদেরও এরকম থাকবে। তো এই টুলস 2টাকে আমাকে ইনেবল করতে হবে।
হ্যাঁ, এই টুলস দুইটা আপনার ইনেবল অবস্থায় থাকবে না। এটাকে এই টুলস দুটিকে ইনেবলও করা যায়, ডিজেবলও করা যায়। আপনি যদি চান, এই যে দেখেন আমার টুলস দুইটা ইনস্টল অবস্থায় আছে বাট ডিজেবল অবস্থায়। ইনস্টল করছি কিন্তু ডিজেবল অবস্থায় রাখছি, যার কারণে আপনাদের মতন আমার ওয়েব পেজটাও একই রকম চেহারা দেখাচ্ছে। বাট আমি যখন এটা ইনেবল করে দিব, এই যে বা আইকনটা আছে, এই আইকনটাতে অন করে দিলেই এটা ইনেবল হয়ে যাবে, এবং আমার ওয়েব পেজটার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন তো ওয়েব পেজটার চেহারা চেঞ্জ হয়েছে না? এই যে 1 2 লেখা আসছে, এগুলো ছিল, এই যে এগুলোর নিচের অপশনগুলো ছিল, এগুলো কিচ্ছু ছিল না। আপনারা দেখেন আপনাদের স্ক্রিনের সাথে আমার স্ক্রিনটা মিলিয়ে দেখেন, আপনাদের স্ক্রিনে নাই, আমার স্ক্রিনে আছে। দেখলাম ভাই আসছে আমাদের এখানে। হ্যাঁ, আপনি যদি ইনেবল করে দেন, আপনার যদি প্রয়োজন শেষ হয়ে যায়, তাহলে এটা আপনার যদি বিরক্ত মনে হয়, আপনার অনেক সময় বিরক্ততা বোধ কাজ করতে পারে, তো তখন আপনার এখান থেকে এই যে বাটনটা অফ করে দিবেন, ডিজেবল হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা যখন প্রথম ইনস্টল করবেন তখন আপনাদের ইনেবলই থাকবে, ঠিক আছে? তো আমি এটা ইনেবল করে দিছি। আমার এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, অনেকগুলো সেকশন আসছে, অনেকগুলো অপশন আসছে। এগুলো নিয়ে পরে আলোচনা করতেছি, এগুলো নিয়ে আসতেছি। আরেকটা যে টুলস আছে মজ, এটাও আমি ইনেবল করে দিছি। এটা প্রবলেম করতেছে কেন? ইনেবল করতে ওটা একটু ঝামেলা আছে না? মজে সাইন আপ করতে হয়, সাইন আপ করলেই আপনার ইনেবল হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। শুধু এই ওয়েবসাইটটার মধ্যে সাইন আপ করবেন তাহলেই শেষ। এখানে কোনো ফ্রি ট্রায়াল কিছু চালাইতে হবে না আপনাদেরকে। এইটার অনেক মানে এটার ভিতরে আসতেই হবে। আপনার কাজ বাইরে, ওটার ভিতরে আপনার কোনো কাজ নেই, আপনার কাজ সম্পূর্ণটাই বাইরে। হয়ে গেছে, আমি সাইন আপ করছি। সাইন আপ করার পরে আমার এটা হয়ে গেছে। দেখেন এই দুইটা টুলসের জন্য আমার এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা আছে, আপনারা জানেন এটার নাম সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। হ্যাঁ, আপনারা জানেন এটার নাম সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এই দুইটা টুলসের জন্য আপনাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু বক্স আসছে, নাম্বার আসছে, অ্যান্ড এখানে একটা কালো বক্স আসছে, যে বক্সটা ছিল না। এই যে বক্সটা আসছে, এই বক্সটা আসছে হচ্ছে এই মজ যে টুলসটা আছে, এই টুলসটা ইনেবল করে দেওয়ার কারণে এই কালো বক্সটা আসছে। আর এই যে এইখান থেকে এই পর্যন্ত এই জিনিসগুলো আসছে, যে এসইও কোঅপ যে টুলসটা আছে, এই টুলসটার কারণে এই জিনিসগুলো, এই নাম্বারগুলো, এই জিনিসগুলো এখানে শো করতেছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে যে আমি আপনাদেরকে বলছিলাম যে অথরিটি ডিএ বা পিএ, আপনি যদি কোনো হাই অথরাইজড কোনো ডোমেইনের আন্ডারে যদি ব্যাকলিঙ্ক করতে পারেন, হাই অথরাইজড ডোমেইনের আন্ডারে যদি ব্যাকলিঙ্ক করতে পারেন, ওই ব্যাকলিঙ্কের ভ্যালুটা আর একটা লো অথরাইজড ডোমেইনের আন্ডারে যদি ব্যাকলিঙ্ক করে, সেই ব্যাকলিঙ্কের ভ্যালুর মধ্যে অনেক পার্থক্য। আমি বলছিলাম ডোমেইনের এই ডিএপিএ এই অথরিটি নাম্বারটা দেয় হচ্ছে গুগল। এই অথরিটি নাম্বারটার প্যারামিটার হচ্ছে 100। এই অথরিটি নাম্বারটা 100-এ মেজার করা হয়। এই 100-র মধ্যে নাম্বার দেয় হচ্ছে গুগল, শুধুমাত্র গুগলের হচ্ছে 100 অ্যান্ড ইউটিউবের হচ্ছে মেবি 99 কি 100।
দেখি চেক করি একটু। তিনটাই চেক করি। ইউটিউব আচ্ছা দেখ, ফেসবুকের ডিএ বা ডোমেইন অথরিটি হচ্ছে 96, আমার দেখা সর্বোচ্চ। এর উপরে আমি দেখিনি, গুগল আর ইউটিউব বাদ দিয়ে। গুগলের ডোমেইন অথরিটি 100-এ 100, পেজ অথরিটিও 100-এ 100। ফেসবুকের ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি 96, পেজ অথরিটি 100। ইউটিউবের ডোমেইন অথরিটি 100-এ 100, পেজ অথরিটিও 100-এ 100। তো আপনি যখন একটা হাই ডিএ দিয়ে, মানে এরকম হাই অথরাইজড কোনো প্ল্যাটফর্ম থেকে ব্যাকলিঙ্ক করতে পারবেন, সেই ব্যাকলিঙ্কটার ভ্যালু অনেক বেশি। সেই ব্যাকলিঙ্কটার কারণে আপনি অনেক বেশি হেল্পফুল হবেন র্যাঙ্কের দিকে, মানে র্যাঙ্কিংয়ের জন্য আপনি অনেক বেশি হেল্পফুল হবেন। আর আপনি যদি কম ডিএপি এ আপনার এই কিওয়ার্ডের আন্ডারে কম ডিএপি এর কি ইয়া আছে কিনা আই ডোন্ট নো, দেখতে হবে। কি মেসেজ বলবেন? মেসেজ কামরুল ভাই একটা প্রশ্ন আছে, সেটা জিজ্ঞেস করতে চাচ্ছি। জি কামরুল ভাই বলেন। ভাই আপনি যে বলতেছেন যে ইউটিউব, ফেসবুক এরা কি আমাদেরকে মানে অ্যালাউ করবে, আমাদের ব্যাকলিংক গুলো অ্যালাউ করবে? আমরা যে তাদের পেজের নামে বা হচ্ছে ডোমেইনের নামে আমরা ব্যাকলিংক করবো, এটা আমাদের অ্যালাউ করবে তারা? ভালো কিছু লিখতে হবে। আসতেছে, আপনার কোশ্চেনটা আসতেছে, নোট করে রাখেন। আমি মিস করে গেলে আবার করবেন, আমার কথার মধ্যে এই জিনিসটা আসবে, নোট করে গেলে আবার করবেন। দেখেন, মেন্স টি শার্টের ফার্স্ট পেজের মেন্স টি শার্টে ফার্স্ট রেজাল্টের ডিএপি ছিল মেবি 89 কি এই টাইপের কিছু, 82 89 এই টাইপের। এই দেখেন লাস্ট রেজাল্টের ডিএপি হচ্ছে 9। তো আমি আপনাদেরকে বলছিলাম যে গুগলে র্যাঙ্ক করতে গেলে আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ডিএ যত বেশি হবে, আপনার ওয়েবসাইটটা
তত সহজে এবং তত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আপনার ওয়েবসাইটের ডিএ যত বেশি হবে আপনার ওয়েবসাইট তত, ডিএ এবং পিএ এই দুইটা 100-এর মধ্যে যত বেশি হবে তত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এটা কিন্তু জিরো হওয়া পসিবল, ডিএ পিএ জিরো হওয়া পসিবল। তো এই ডিএপি এর নাম্বারগুলো আমরা কিছু সাইট ইউজ করে বের করতে পারি, যেমন এটা হচ্ছে মজ, তারপরে স্যামরুশ নামে একটা সাইট আছে, তারপরে এইচআরএফ আছে। এদেরকে ইউজ করে আমরা এই ডিএপি এটা বের করতে পারি, ঠিক আছে? এদেরকে ইউজ করে আমরা ডিএপি এটা বের করতে পারি। তো আমি আপনাদেরকে ডিএপি এটা দেখাচ্ছিলাম এই কারণে, এই ডিএপিএ যার যত বেশি হবে সেই ওয়েবসাইটের র্যাঙ্ক করা তত বেশি হবে, তত সহজ হবে। আচ্ছা, তো এখন আমাদের মানে অনলাইন ওয়ার্ল্ডের মধ্যে, সমস্ত অনলাইন পৃথিবীর মধ্যে প্রতি মিনিটে আপনারা দেখছেন কিনা জানি না, ইন্টারনেট লাইভ স্ট্যাটাস নামে একটা ওয়েবসাইট আছে। যদি কখনো সময় হয়, মন চায়, ইচ্ছা করে, ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, ইন্টারনেট লাইভ স্ট্যাটাস লিখে গুগলে সার্চ করলে ফার্স্ট একটা ওয়েবসাইট পাবেন। ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, ঢুকে দেখবেন যে প্রতি সেকেন্ডে কতগুলো ইমেইল পাঠানো হচ্ছে, প্রতি সেকেন্ডে কতগুলো টুইট হচ্ছে, প্রতি সেকেন্ডে কতগুলো ওয়েবসাইট লঞ্চ হচ্ছে, এবং প্রতি সেকেন্ডে কতগুলো ইমেজ শেয়ার হচ্ছে। সব মানে এক কথায় অনলাইন ওয়ার্ল্ডের মধ্যে কি অ্যাক্টিভিটি চলতেছে 24 আওয়ার্স, লাস্ট 24 আওয়ার্সে কী পরিমাণ অ্যাক্টিভিটিস চলছে, এই সবগুলোর নাম্বার ওখানে দেওয়া থাকে। এবং ওই নাম্বারগুলো এমনভাবে হচ্ছে যে আপ করে, মানে নাম্বারগুলো এমনভাবে চেঞ্জ হয়, মানে আপনি চোখ দিয়েও মানে যে দেখবেন এক্স্যাক্ট নাম্বারটা কত, এটাও মনে করেন দেখতে পারবেন না, পারফেক্ট করে কোনটা দেখতে পারবেন না যে আসলে কোন নাম্বারটা চলতেছে। ও এটা কে? মকসুদ কে? এটা কারো আইডি? আপনাদের এখানে কারো আইডি? ভাই রেসপন্স করেন আপনারা। এবার ভাই শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার আইডি? আমি মশাতে বলছি, আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, ফোন তো আগে থেকেই নাই, এখন অন্য একটা ফোন থেকে লগ ইন আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কোথায় যেন ছিলাম? কোথায় ছিলাম? ওই যে অনলাইনে ইন্টারনেট লাইভ স্ট্যাটাস। আচ্ছা, ইন্টারনেট লাইভ স্ট্যাটাসে আপনারা দেখতে পারবেন কতগুলো ওয়েবসাইট লঞ্চ হচ্ছে। তো এইরকম বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইটের মধ্যে খুব কম হাতে গোনা কিছু ওয়েবসাইট আছে যেগুলোর ডিএ বা পিএ অ্যাবোভ 90, 100-র মধ্যে 90, অ্যাবোভ 90, এরকম হাতে গোনা কিছু সাইট আছে। প্রতিদিন বিলিয়ন মানে হাজার হাজার সাইট মনে করেন যে লঞ্চ হচ্ছে অনলাইনে। সেই রকম হাজার হাজার সাইটের মধ্যে থেকে আপনি আপনার কিছু সংখ্যক ওয়েবসাইটের ডিএপিএ হচ্ছে অ্যাবোভ 90। তো এইসব সাইটের মধ্যে থেকে যদি আপনি আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার বায়ারের ওয়েবসাইটের জন্য যদি ব্যাকলিংক নিতে পারেন, তাহলে সেই জিনিসটা আপনার জন্য অনেক ভ্যালুয়েবল হবে এবং আপনার র্যাঙ্ক করাটা তত সহজ হবে। আচ্ছা, এখন দেখি হচ্ছে আমি যে মেন টি শার্ট লিখে সার্চ করছি, এই সার্চ করার পরে যে সার্চ রেজাল্টটা আসছে, এই রেজাল্টগুলোর আমি ফার্স্ট পজিশনটা অ্যাচিভ করতে চাচ্ছি। তো এর ডিএ কত? এর ডিএ হচ্ছে 69, আর লাস্ট যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটের ডিএ ছিল 11, এর পিএ হচ্ছে 45, লাস্ট যে ওয়েবসাইট ছিল তার পিএ ছিল 9। তো সচরাচর ম্যাক্সিমাম সময়
ডিএটাই বেশি হয়, পিএটা কম হয় ডি এর তুলনায়। একটা ওয়েবসাইটে ম্যাক্সিমাম সময় একটা ওয়েবসাইটে ডিএটা বেশি হয়, পিএটা কম হয়। পিএ হচ্ছে পেজ অথরিটি, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। পেজ একটা ডোমেইনের আন্ডারে সাবডোমেইন বা পেজ থাকে, সেই পেজটার অথরিটি হচ্ছে 45। আর একটা ডোমেইনের আন্ডারে একটা ডোমেইনের অথরিটিটা হচ্ছে ডিএ, এটা অথরিটি হচ্ছে 69। আচ্ছা, তো এখন তাহলে এই টুলস থেকে আমি কি বুঝলাম? এই টুলস থেকে বুঝলাম যদি আমি এই পজিশনটা অ্যাচিভ করতে চাই তাহলে এর ডি এর থেকে বেশি ডিএ লাগবে আমার, এর পি এর থেকে বেশি পিএ লাগবে। ঠিক আছে, এর এই যে ডিএ আছে এই ডি এর থেকে বেশি ডিএ লাগবে এবং এর যে পিএ আছে সেই পি এর থেকে বেশি পিএ লাগবে। মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে যে এখানে আছে কি, এই যে যেমন দেখেন এইখানেই দেখেন ফার্স্ট রেজাল্ট আর সেকেন্ড রেজাল্টের মধ্যে একটা পার্থক্য দেখায় আপনাদেরকে, সুন্দর একটা জিনিস দেখেন। দেখেন ফার্স্ট ওয়েবসাইটের ডিএ হচ্ছে 69, বাট সেকেন্ড ওয়েবসাইটের ডিএ হচ্ছে 90। তারপরও এটা ফার্স্ট রেজাল্ট, এটা সেকেন্ড রেজাল্ট। এর পিএ হচ্ছে 45, এর ডিএ হচ্ছে 58। তারপরও এই ফার্স্ট রেজাল্ট, এ সেকেন্ড রেজাল্ট। আচ্ছা, সেকেন্ড আরেকটা যে টুলস আছে আমাদের এসইও বক, এটার কারণটা আমি বলবো, এটার কারণটা আমি বলবো, উল্লেখ করবো আপনাদেরকে। ভাই বলেন। কেন ফার্স্ট পেজে, কেন সেকেন্ড পেজে বেশি নিয়ে? আমি তো বললামই বলবো, আমার কথা কি শুনতে পাচ্ছিলেন? ভাই আটকে মাঝে মাঝে আটকে আসে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বললাম যে বলবো যে কেন এ ফার্স্ট পজিশনে, কেন এ সেকেন্ড পজিশনে। এর ডিএ তো 69, এর ডিএ হচ্ছে 90। এর আগে থাকার কথা ছিল, এর পরে থাকার কথা ছিল। এর পেজও হচ্ছে 58 আর এর পেজ অথরিটি হচ্ছে 45। এর আগে থাকার, এর পরে থাকার কথা ছিল, এর আগে থাকার কথা ছিল। এরকম কিছু বই সাদৃশ্য আপনারা দেখবেন এখানে। এর থার্ড রেজাল্টের সাথে ফোর্থ রেজাল্টারও তাই সেম অবস্থা। ফিফথ রেজাল্টের সাথে সিক্সথ রেজাল্টেরও একই অবস্থা কি? না না, সিমিলার। এর 93, এরও 93, এর 42, এর 49। তারপরে 50, 90, 36, 50, 89, 58। আচ্ছা, আচ্ছা, এই পেজের মধ্যে আমার যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, এই সার্চ পেজের মধ্যে সর্বনিম্ন ডিএ এখানে কত আছে একটু দেখি। সর্বনিম্ন ডিএ এখানে কত? 69, 90, 47, 47, 47, 47, 47 এর নিচে, 47 এর নিচে, 47 এর নিচে, 47 এর 9, 47 ইজ দ্য লোয়েস্ট ডিএ। আচ্ছা, পিএ দেখি, পিএ হচ্ছে 45, 45, 45, 37, 37, 37, 37, 37, 37, 36, 36, lowest is 36, TA lowest 36, DA lowest 45 to 47, maybe 47, 47, 36। তার মানে আমি যদি এই কিওয়ার্ড দিয়ে ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে চাই তাহলে আমার ডিএ অ্যাট লিস্ট 47 হইতে হবে এবং পিএ অ্যাট লিস্ট 36 হইতে হবে। পিএ অ্যাট লিস্ট 36 হইতে হবে। আরও অনেক প্যারামিটার আছে, শুধু যে এই দুইটাই হইলেই আমি উঠে যাব না। কামরুল ভাইয়ের জন্য এই অ্যান্সারটা। শুধু যে ডিএ 47 হইলে আর পিএ 36 এর বেশি হইলেই যে আমি ফার্স্ট পেজে উঠে যাব, না, সেটা না। এটা একটা কি বলবো, স্কোর, যে এই স্কোর অন্তত মানে এই একটা স্কোর, মানে যেসব প্যারামিটার আছে তার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে আপনাকে আপনার ডিএটা হইতে হবে 47, পিএটা হইতে হবে 36 প্লাস, অ্যাবোভ 47, অ্যাবোভ 36, অ্যাবোভ 47, অ্যাবোভ 36 ডিএ বা পিএ হইতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট রিকোয়ারমেন্ট। এটা ছাড়া কি আসতে পারবেন না আপনি ফার্স্ট পেজে?
আসতে পারবেন, কিন্তু সেটা খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য, চিরস্থায়ী সময়ের জন্য না। ওটা হচ্ছে ব্ল্যাক হেড ওয়েতে। হোয়াইট হেড ওয়েতে আসলে আপনি এই ডিএপি এর নিচে ডিএপি এতে আসতে পারবেন না। যদিও আসতে পারেন, আদার্স প্যারামিটার যেগুলো আছে এগুলো ফিল আপ করার পরে দেন হচ্ছে যে আপনি ফার্স্ট পেজে আসতে পারবেন। আচ্ছা, এটা বুঝলাম। এখন আমাদের যে লাস্ট কত ডিএপিএ লাগবে এটা আমরা বুঝে গেছি। তাহলে এখন আমরা কি করব, এখানে আরেকটু কাজ আছে। এটা তো দেখলাম মজ বারের কাজ। আচ্ছা, এখন এসইও পাক আমাকে কি কি দিচ্ছে, এতে যেন কি বুঝায় ভুলে গেছি। এলএলডি, হোয়াট ইজ এলএলডি? এটা ভুলে গেছি, এটা যে কি লাইসেন্স ছিল। ও, এলতে হচ্ছে লিঙ্ক, এলতে হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্ক ডিফিকাল্টি। আর এটা হচ্ছে বিং এর মধ্যে এর কতগুলো পেজ, এই ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স। আচ্ছা, হোয়াট ইজ ইন্ডেক্স? ইন্ডেক্স সম্পর্কে কারো কোনো আইডিয়া? না ভাই, সূচিপত্র যেটাকে বলে আপলোড করে থাকা মানে কি ভাই? কিছু বুঝিনি, কারো কথা কিছু বুঝিনি, একজন একজন করে বলেন যদি বলতে চান। ইন্ডেক্স মানে কি? আপলোড কিছু মানে আপলোডের মতো কিছু বোঝায় না? না। আর কেউ? ইন্ডেক্স বলে আমরা যেটাকে যে সূচিপত্র যেটাকে বলে, সেরকম ভাবে কি লিস্টিং করাটা যেটা, সেটাকে বোঝাচ্ছে। নো। আর কেউ? এটা সার্চ ইঞ্জিনে ওই যে ইন্ডেক্সিং এর কথা বলে। হ্যাঁ, আপনি জানেন, আমি জানি, একটু ক্লিয়ার করেন। মুশতাক ভাই ক্লিয়ার করেন। হ্যালো ভাই, কিছু বললেন? ক্লিয়ার করতে বললাম, আপনি তো জানেন, ক্লিয়ার করেন। এটা হচ্ছে আপনি একটা যে কোনো ডোমেইনের পেজ বা একটা ডোমেইন আপলোড করে হোস্ট করলেন, এটা গুগলের সার্চ ইঞ্জিনে তো ইন্ডেক্সিং হইতে হবে, বা ওদের যেগুলো যতগুলো ইয়ে আছে ডোমেইন আছে, ওটা তো একটা নির্দিষ্ট ওদের লিস্ট আছে যে এতগুলা লিস্ট আমার সার্চ ইঞ্জিনে ইয়ে করা আছে, লিস্টিং করা আছে। সার্চ ইঞ্জিনে যে বোট আছে ওই বোটের Yes, আন্ডারে ওটা yes, লিস্টিং yes, থাকে। yes. এই ওয়ার্ডটা আপনার মুখ থেকে আমি বের হওয়ার জন্য এতক্ষণ থেকে শুনতেছিলাম, কান লাগে। যে সার্চ ইঞ্জিন, প্রতিটা সার্চ ইঞ্জিন, যতগুলো সার্চ ইঞ্জিন আছে আমাদের নোন বা আননোন, যত সার্চ ইঞ্জিন আছে সব সার্চ ইঞ্জিনের একটা রোবট আছে। এই সার্চ ইঞ্জিনগুলো রোবট আছে। রোবট যে শুধু চোখে দেখা যায়, রোবট যে কাজ করে, হাঁটে চলে, ওয়েটারের কাজ করে, এই রোবট। এটা অনলাইন ওয়ার্ল্ডেরই মধ্যে একটা রোবট আছে। রোবট অনলাইনেও কাজ, মানে ফিজিক্যাল লুক ছাড়াও ভার্চুয়াল লুকেও রোবট কাজ করে। তো রোবট, যে রোবট আছে, প্রতিটা সার্চ ইঞ্জিনে যে রোবট আছে, এই রোবট বিংয়েরও একটা রোবট আছে, গুগলের একটা রোবট আছে, ইয়াহুর একটা রোবট আছে। এটা কিন্তু আলাদা আলাদা, এক একটা সার্চ ইঞ্জিনের রোবট আলাদা আলাদা। একটা সার্চ ইঞ্জিনের রোবটের সাথে আরেকটা সার্চ ইঞ্জিনের রোবটের কোনো সম্পর্ক নাই। আমার ওয়েবসাইটটা গুগলে সার্চ ইঞ্জিনের ইন্ডেক্স হয়েছে বা র্যাঙ্ক হয়েছে, এর মানে এই না যে আমার ওয়েবসাইটটা বা আমার ওয়েবসাইটটা যে র্যাঙ্ক হয়েছে গুগলের মধ্যে, সেই ওয়েবসাইটটা বিং সার্চ ইঞ্জিনের মধ্যেও র্যাঙ্ক করবে, বা সেটা গুগল ইয়াহু সার্চ ইঞ্জিনের মধ্যে র্যাঙ্ক করবে, বা বাইজু সার্চ ইঞ্জিনের মধ্যেও র্যাঙ্ক করবে, বা ডাকডাকগো সার্চ ইঞ্জিনের মধ্যেও র্যাঙ্ক করবে। এটার কোনোই বাধ্যবাধকতা নাই, এটার কোনোই সিওরিটি নাই, এটার কোনোই যুক্তিকতা নাই যে আমার ওয়েবসাইটটা গুগলের সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয়েছে মানে গুগলের যে রোবট আছে বা সার্চ ইঞ্জিনের যে রোবট আছে, এই রোবটরা কি করে, কোনো একটা ওয়েবসাইট পাবলিশ হইলে বা ওয়েবসাইটের আন্ডারে কোনো পেজ পাবলিশ হইলে, বা ওয়েবসাইটের ভিতরে আরও কোনো নতুন কোনো পেজ আসলে, ওই পেজগুলোকে প্রতিটা সার্চ ইঞ্জিনের যে রোবট আছে এই রোবটগুলো ইন্ডেক্স করে, মানে ওই পেজগুলো নিয়ে গিয়ে
ঘুরে আসে এই রোবটগুলো, যে এটার মধ্যে কোনো আনইথিক্যাল কোনো অ্যাক্টিভিটিস আছে কি না, এটা ঠিক আছে কি না সব কিছু, এটা দেখতে কেমন, এটার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে কতগুলো কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডের মধ্যে কতগুলো ওই কিওয়ার্ড রিলেটেড ইমেজ আছে, ইমেজের ব্যাকগ্রাউন্ডে কতগুলো ডাটা আছে, কতগুলো ভিডিও আছে, কতগুলো লাইক কমেন্টস, মানে একদম ন্যানো পয়েন্ট যেটা আছে, একদম একটা ওই যে গুগলের রোবট আছে, এই গুগলের সম্পূর্ণ ওই পেজটাকে বা ওয়েবসাইটটাকে একদম রিড করে, একদম পড়াশোনা করে, মুখস্থ করে। এই যে রিড করে, ও রিড করার পরে একটা মার্কস দেয় বা মার্কিং সিস্টেম করে। এই মার্কের উপরে ডিপেন্ড করেই, গুগলের রোবটের মার্কিংয়ের উপরে ডিপেন্ড করেই কোনো ওয়েবসাইটের গুগলের বা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ের মধ্যে পজিশনটা দেওয়া হয় বা পজিশনটা পায়। কথা কি বুঝতে পারলেন না? আমার কথার মধ্যে সমস্যা আছে? কারো কোনো কোশ্চেন? যেভাবে বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন, বলেন। এটা কি ভাইয়া মানে ইনস্ট্যান্টলি সে বুঝতে পারে বা এরকম, নাকি এরকম রিড করার জন্য সময় নেয় বা এরকম? না। আমি যেমন আমার যেটা যদি বলি, যেমন যে আমার যে ফাইবারের যে ইয়েটা হইলো, ঘটনাটা হইলো, ওটা কি ইনস্ট্যান্টলি ওই ফাইবারের রোবটটা ধরে নিছে, নাকি এটা আগের কোনো সমস্যা ছিল ওটা আর কি এতদিন মানে ধরে ইয়ে করে এখন আর কি রেজাল্টটা প্রকাশ করছে, অ্যাকাউন্টটা ডিএক্টিভেট? আপনার এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আরো ডিপে গিয়ে আমাকে অ্যান্সারটা দিতে হয়। সেটা হচ্ছে, ইন্ডেক্স জিনিসটা কোনো ওয়েবসাইট পাবলিশ হওয়া এবং কোনো ওয়েবসাইটের আন্ডারে, হ্যাঁ, কোনো পেজ পাবলিশ হইলে সেই পেজটার যে পাবলিশ হয়েছে এটার অনলাইনে এটার অস্তিত্ব বোঝানোর জন্য, বা এটাতে পাবলিশ হয়েছে এই জিনিসটা অনলাইনে যে আছে এটা দেখার জন্য সার্চ ইঞ্জিনের রোবট গিয়ে ওই পেজটা রিড করে আসে, পড়ে আসে। আপনার সাথে যে ফাইবারেরটা হয়েছে, ফাইবারের নিজস্ব রোবট আছে, ফাইবারের মধ্যে গুগলের রোবট গিয়ে ঢুকে আপনার যে ঘটনাটা হচ্ছে এই ঘটনাটা ঘটেনি। ফাইবারের নিজস্ব রোবট আছে, ফাইবারের রোবট আছে এরকম 2, 3, 4, 5 প্রকারের রোবট আছে ফাইবারের। যেমন যে রোবট আছে, এই রোবটটা আছে, আপনার যে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটা হয়েছে ফাইবারের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, যে রোবটটা দেখে, যে রোবটটা ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে যে কেউ কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেন্ট করলো কিনা। আবার গিগের জন্য একটা রোবট আছে, যে ওই রোবটটা দেখে কোন গিগটা পাবলিশ হইলো, ওই গিগটার মধ্যে কি কি ইনফরমেশন আছে, কি কি টেক্সট আছে, কিওয়ার্ড আছে, ইমেজের মধ্যে কি আছে, এই জিনিসগুলো একটা রোবট দেখে। তো আপনার ফাইবারে যেটা হয়েছে, এটা ফাইবারের যে রোবটটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে, যে রোবটটা, এই রোবটটা ইনস্ট্যান্ট অ্যাকশন নেয় এবং ইনস্ট্যান্ট রিড করে। এই রোবটটা আপনি যে একটা যে স্পেস দিচ্ছেন বা মাউস দিয়ে ক্লিক করতেছেন ফাইবারের মধ্যে, প্রতিটা ন্যানো স্টেপ, আপনার এই যে ফাইবারের স্ক্রিনের মধ্যেও যে মাউস ঘুরাচ্ছেন, এই স্টেপটাও যে রোবটটা রিড করে, সেই রোবটটাই হচ্ছে আপনার এই অ্যাকশনটা নিচ্ছে। মানে এক একটা রোবটের সাথে এক একটা কানেকশন করা থাকে। আপনি যে মাউস ঘুরাচ্ছেন এইটা রিড করার জন্য একটা রোবট আছে, আপনি যে টাইপ করতেছেন এটা রিড করার জন্য একটা রোবট আছে, আপনি গিগ পাবলিশ করতেছেন এটা রিড করার জন্য একটা রোবট আছে, আপনি যে টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেন্ট করতেছেন, ওর রুলস যে ভায়োলেন্ট করতেছেন এটার জন্য একটা রোবট আছে, আপনি যে এডিট করতেছেন এটার জন্য একটা রোবট আছে, আপনি যে মেসেজিং করতেছেন এটার জন্য এক একটার জন্য এক একটা রোবট আছে। এক একটা রোবটের কাজ এক এক রকম এবং এক একটা রোবটের সাথে এক একটা রোবটের কমিউনিকেশন আছে। আপনি যদি কোথাও কোনো একটা প্রবলেম করেন, একটা রোবট আরেকটা রোবটের সাথে এরকম কানেক্টে চলে গিয়ে ওরা নিজেদের মধ্যে ডাটা পাস করে ওদেরকে যে কমেন্টটা দেওয়া আছে যে এরকম যদি ভুল করে থাকে কেউ বা এরকম অ্যাক্টিভিটিস যদি কেউ চালায় তাহলে তাকে ব্লক করে দিতে হবে। তো তারা তাদের নিজেদের মধ্যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করে যে খুব
দ্রুতই ন্যানো সেকেন্ডের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করে যে আচ্ছা এইটা কাজ করছে, এটা কি রুলসের মধ্যে পড়ে না রুলসের বাইরে পড়ে। যদি দেখে রুলসের মধ্যে পড়ে তাহলে আপনাকে কোনো কিছু বলে না, তারা আপনাকে স্বাভাবিক কার্যক্রম করতে দেয়। যদি দেখে যে রুলসের বাইরে পড়ে তাহলে সঙ্গে সঙ্গেই তারা স্টেপ নেয়। যেমনটা আপনি ফাইবারের মধ্যে যদি পেপার লেখেন সঙ্গে সঙ্গে দেখবেন যে নিচে আন্ডারলাইন হয়ে গেছে বা আপনাকে একটা মেসেজ দিচ্ছে, হ্যাঁ, বা আপনি যদি ভুল কোনো ইউজার নেম দিয়ে লগ ইন করতে চান তাহলে সঙ্গে সঙ্গে মেসেজ। এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাকশন যেসব রোবট নেয় সেই সব রোবট। তো সার্চ ইঞ্জিনের রোবটের সাথে ফাইবারের রোবটের কোনো সম্পর্ক নেই। আর আপনি যদি ফাইবারের বেস কোয়েশ্চেন করেন তাহলে ফাইবারের ইনস্ট্যান্ট যে রোবট আছে সেও অ্যাকশন নিতে পারে। টার্মস অ্যান্ড কন্ডিশন যে রোবটটা থাকে সে হয়তো বা অ্যাকশন নিছে, সেটা আপনার আইপির জন্যও টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ভায়োলেট করতে পারেন, অথবা মেসেজিংয়ের মধ্যেও আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করতে পারেন। এখন ওই রোবটটা তার অ্যানালাইজ পাওয়ার দিয়ে সে এখন 1 সপ্তাহ আগের অ্যানালাইজ পাওয়ারের রেজাল্ট আপনাকে কালকে দিছে না সেটা ইনস্ট্যান্ট রেজাল্ট দিচ্ছে, সেটা শুধুমাত্র রোবটই বলতে পারবে আর ফাইবার বলতে পারবে, এটা আমরা কেউই বলতে পারবো না। হ্যাঁ, ফাইবারটা যে তৈরি করছে যারা ফাইবারটা চালায় তারা বলতে পারবে, আর হচ্ছে ফাইবারটা রোবট একটা অ্যান্সার দিতে পারবে, আমরা পারবো না। কোশ্চেন বুঝতে পারছি। তো ওই থেকে বই চলে যাচ্ছি, আমি এসিও থেকে রোবটে চলে গেলাম। বেশি জানাও একটা সমস্যা। আচ্ছা, এইখানে দেখেন এলতে মেবি লিঙ্ক আমার মনে নেই এই মুহূর্তে, এলতে কি এলডিতে কি, যে এটা হচ্ছে স্যামরুশের একটা প্রোডাক্ট। আমরা যখন এই যে স্যামরুশ একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ স্যামরুশ আপনার আগের দুইটা, আপনাকে তো এই দুইটা দেইনি না, এই যে স্যামরুশ এটা আমরা এই যে একটা লিড জেনারেশনের দিকে যা দেখছিলাম, একটা পেজ নাকি বলতে, হ্যাঁ পেইড, ইংলিশ দিয়ে লিড জেনারেশন। হ্যাঁ ইয়েস পেইড, ইটস পেইড সফটওয়্যার। আচ্ছা, আপনারা আগে 4টা ওয়েবসাইট আমরা ইউজ করতে পারি। আপাতত আমরা 4টা ওয়েবসাইট মাথায় রাখি, 4টা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব ব্যাকলিংকে, হয়তো বা আরও বেশি লাগতে পারে, হ্যাঁ পরবর্তীতে গিয়ে দেখা যাবে। তো 4টা ওয়েবসাইট দুইটা আপনারা জানেন, গুগল অ্যাডওয়ার্ডস একটা চ্যানেল আর একটা চ্যানেল হচ্ছে যে এইচআরএফ, আর দুইটা ওয়েবসাইট নতুন, সেটা হচ্ছে স্যামরুশ আর হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডার। এই দুইটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ট্রায়াল ভার্সন যেটা আছে 10 দিনের বা 20 দিনের স্যামরুশ বা কিওয়ার্ড ফাইন্ডারের যে ট্রায়াল ভার্সন আছে সেই ট্রায়াল ভার্সনটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো ওই যে স্যামরুশ বললাম কেন, এই যে এইখানে এই যে রেজাল্টগুলো আছে এগুলো আসলে কি এক্স্যাক্ট, আমরা যখন স্যামরুশে যাবো তখন হচ্ছে যে এইখানে এই রেজাল্টগুলো মনে করে দিয়ে আমাকে এই রেজাল্টগুলো আসলে তখন বলে দেবো যে এই রেজাল্টটা কি। আচ্ছা, তো এইখানে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছে র্যাঙ্ক, এটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা হচ্ছে অ্যামাজনের একটা প্রোডাক্ট যে ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের সব কিছু মেজার করে এটার একটা র্যাঙ্কিং দেয়। হ্যাঁ, অনলাইন ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে এ নির্দিষ্ট ক্যাটাগরি বা সাব ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে এ বিভিন্ন ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয়, র্যাঙ্কিং পজিশন দেয়, ঠিক আছে। গুগল কি দেয়? গুগল ডিএপিএ দেয়, অথরিটি দেয়, ডোমেইন অথরিটি দেয়, পেজ অথরিটি দেয়। আর অ্যামাজন কি করে? অ্যামাজন দেয় হচ্ছে র্যাঙ্কিং। হ্যাঁ, ওই কিওয়ার্ডটার র্যাঙ্ক কি অনলাইনে, ওই কিওয়ার্ডটার নির্দিষ্ট ক্যাটাগরিতে ওই কিওয়ার্ডটার র্যাঙ্ক কত এটা দেয় হচ্ছে অ্যালেক্সা। আচ্ছা, তার পাশে দেখেন খুব সুন্দর একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে ডোমেইনটা আছে mantra.com, এই mantra.com এই ডোমেইনটার জন্ম কত তারিখে, কত সালে, কোন মাসে, এটা এখানে দেখাচ্ছে। এই ডোমেইনটার এজ দেখাচ্ছে, এজ মানে এই ডোমেইনটার বয়স কত, এটা কতদিন আগে কত তারিখে জন্মগ্রহণ করছে। এই ওয়েবসাইটটা পাবলিশ হয়েছে 2007 সালের 2 মাস কি 3 মাস, 2 মাস কি 2 তারিখ,
ঠিক আছে? 2007 সালের ডেট মাস কিছু একটা হবে, দাঁড়ান নিচে দেখি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে 3 মাস মার্চ মাসের 2 তারিখে, 2007 সালের মার্চ মাসের 2 তারিখে ওই ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে, যেটা আপনি বাইরে কোথাও থেকে দেখতে পারবেন না এই ইনফরমেশনটা, এই টুলস ছাড়া। এই ওয়েবসাইটটার ক্ষেত্রেও তাই, 2001 সালের 5 মাসের 18 তারিখে লঞ্চ হয়েছে, 2002 সালের 5 মাসের 25 তারিখে লঞ্চ হয়েছে। তো যে ওয়েবসাইট যত পুরাতন হবে, সে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি তত বেশি হবে। আচ্ছা, তো এখন আপনারা বলতে পারেন ভাই এ তো লঞ্চ করছে 7 তারিখে, 2007 সালে, 2001 সালে। দেখেন 2001 সালে 19 বছর হয়েছে একটা ডোমেইনের এজ। এর ডোমেইন অথরিটি দেখেন 90, এরও বয়স হয়েছে মোটামুটি, তবে এর 19 বছর হয় নাই, এর মেবি হয়েছে 13-14 বছর বয়স হয়েছে। হ্যাঁ, 13-14 বছর বয়স হচ্ছে, তারপরও এর ডোমেইনটা খারাপ না, 69, একটু 20 কম, 7 বছরে 20 কমছে, ব্যাপার না। 2002 সালে লঞ্চ হয়েছে, 2001 সালে লঞ্চ হয়েছে, কিন্তু এর ডোমেইন অথরিটি 47, এর ডোমেইন অথরিটি 90। এখন আপনাদের কোশ্চেন দেখতে পারে, ভাই আপনি তো বললেন হ্যাঁ যত পুরাতন হবে তত ডোমেইন অথরিটি বাড়বে, কিন্তু এখানে তো দেখাচ্ছে 47, এখানে দেখাচ্ছে 90, এটা কি? এটাই হইল যে এই ডোমেইনটা কেনা হয়েছে বা পাবলিশ হয়েছে 2002 সালে, বাট এই ডোমেইনটা নিয়ে কাজ শুরু হয়েছে আরো অনেক পরে। বাট এই ডোমেইনটা 2001 সালের কেনার পরে বা পাবলিশ করার পর থেকে এই ওয়েবসাইটটার কাজ শুরু হয়েছে, বা এই ডোমেইনের আন্ডারে একটা ওয়েবসাইট পাবলিশ করে এটা কাজ শুরু করছে। হ্যাঁ, এটার ব্যাকলিঙ্ক হয়েছে, এটার সোশ্যাল শেয়ার হয়েছে, এটাতে ট্রাফিক গেছে, এটাতে এসইও হয়েছে, এটাতে অনেক কাজ হয়েছে, যার কারণে এটার ডোমেইন অথরিটি 90 হয়ে গেছে। বাট এটার ডোমেইন অথরিটি 45 বা 47 শেষ হয়ে গেছে। তার মানে এই ওয়েবসাইটটা নিয়ে কাজ হয়নি, হয়তো বা ডোমেইনটা কিনে রাখা হয়েছিল, 2002 সালে ডোমেইনটা কিনছিল তারা, হ্যাঁ লঞ্চ করছিল, বাট এটা নিয়ে তো এমন কোনো কাজ করেনি, এটা নিয়ে কোনো মাথা টাথা ঘামায়নি, যার কারণে এটা আসলে এটার ডোমেইন অথরিটিটা কম, এটার ডোমেইন অথরিটিটা এই কারণেই বেশি। তো মোটামুটি এই গেল হচ্ছে এখানকার কথাবার্তা, এখানে আর কোনো তেমন কথাবার্তা নাই। এতটুক পর্যন্ত মনে হয় সবাই বুঝতে পারছেন, তেমন কঠিন কিছু বলিনি। তারপরেও যদি কারো সমস্যা থেকে থাকে বলেন। আছে কারো সমস্যা? না থাকাটাই স্বাভাবিক। এখন আমি আমার কম্পিটিটর পেয়ে গেছি, এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে বের করতে হবে আমার কম্পিটিটরের সক্ষমতা। আমি আমার কম্পিটিটর পেয়ে গেছি, এখন আমাকে বের করতে হবে আমার কম্পিটিটরের সক্ষমতা বা আমার কম্পিটিটরের অ্যাবিলিটি। আমার কম্পিউটারের অ্যাবিলিটি বের করতে হবে আমাকে, বা আমার কম্পিউটারের সক্ষমতা আমাকে বের করতে হবে। মদের কাজ এই ফার্স্ট পেজেই শেষ, মদের আর তেমন কোনো কাজ নাই। এখন কাজ হচ্ছে এসইও কোয়া, যেটার কাজ ফার্স্ট পেজে ছিল না, এখন হবে এসইও কোয়াকের কাজ। এই একটা ওয়েবসাইটে ঢুকে এই অ্যাডন্সের উপরে ক্লিক করার সাথে সাথে একটা সুন্দর, দেখতে পাচ্ছেন আমার একটা পপ আপ ওপেন হয়েছে, দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। দেখেন ক্যাটাগরি ওয়াইজ এই পেজটার অ্যালেক্সা র্যাঙ্ক 845। এই ওয়েবসাইটটার মধ্যে 2.78 মিলিয়ন পেজ আছে যেটা গুগল ইন্ডেক্স করছে।
গুগল এর উপর আরেকটা গুগল আমার এখানে তো 2.92 মিলিয়ন নেই। গুগল এই ডোমেইনের আন্ডারে গুগল এই যে myntra.com ডোমেইন আছে, এই ডোমেইনের আন্ডারে গুগল 2.78 মিলিয়ন পেজ খুঁজে পাইছে, যেই পেজটা এই ওয়েবসাইটের আন্ডারে আছে। মানে আচ্ছা, এটা বুঝাইতে গেলে এখন আপনাদেরকে বুঝাইতে হয় ডোমেইন বা হোস্টিং কি জানেন? জানি ভাই। ভাই ডোমেন হচ্ছে আমার পেজের যে ওই যে ইয়েটা ইউআরএল এটা আইডি তো ওই ডোমেন, তাই না? বুঝিনি। বললাম ওই পেজের যে ইউআরএল এটা এটাই তো ডোমেন। হোস্টিং জি ভাই, হোস্টিং ডোমেইন হোস্টিং দুইটা ওয়ার্ড বলছি আমি, এই দুইটা ওয়ার্ডের মানে বলেন। ডোমেইন কি, হোস্টিং কি? একদম বিস্তারিত বলতে পারবো না ভাই। এনিবডি? হ্যালো ভাই, বলেন। ভাই দুজনের একজন ডোমেইন আচ্ছা ফজলে ভাই বলতে পারবো। না তুমি বলেন। আচ্ছা ঠিক আছে। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের একটা ইউআরএল, যেটা যেই নামে আপনি ওয়েবসাইটটা খুলতে চান সেটা। এটা রেজিস্ট্রেশন কোনো একটা ডোমেইন প্রোভাইডারের কাছ থেকে রেজিস্ট্রেশন নিতে হয়। নেওয়ার পরে কোনো একটা সার্ভারে হার্ড ডিস্ক ভাড়া করে নিতে হয়। বিভিন্ন অনলাইনে আছে, সার্ভার আছে, অথবা নিজেই সার্ভার ইনস্টল করে ওইখান থেকেও হোস্টিং করা যায়। মানে হোস্টিং বিষয়টা হচ্ছে হার্ড ড্রাইভে কোনো একটা স্টোরেজ ডিভাইসে একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস অ্যালোকেট করে ওইখানে ওই ওয়েবসাইটটাকে মানে স্টোর করা, ওইখান থেকে সেটা পাবলিশ করে দেওয়া। আচ্ছা, এটা তো আমি বুঝলাম। এখানে মনে হয় যারা আছে তাদেরকে বোঝানোর জন্য সহজ করে কিছু বলতে পারবেন? জি ভাই, আমি একটু চেষ্টা করি ভাই। বলেন। আচ্ছা ভাই করে। একদম যদি সহজ ভাষায় বলি ডোমেইন কি আর হোস্টিং কি। ডোমেইন হচ্ছে ভাই একটা নাম, ফজলে ইলাহি একটা ডোমেইন নেম। ফজলে ইলাহি যে বাড়ি থাকে এটা হচ্ছে হোস্টিং, এটা আমার জায়গা। আমি যেখানে থাকি আমার বাপের ভিটা, এটা হচ্ছে আমার হোস্টিং, মানে এখানে আমি বসবাস করি। আমার এই 1 একর 2 একর জায়গার মধ্যে আমি থাকি, এটা হচ্ছে আমার হোস্টিং। আর আমাদের নামটা ফজলে ইলাহি, এটা হচ্ছে ভাই ডোমেন। ফজলে ইলাহি এ বাড়িতে থাকে, এটা হলো ডোমেন হোস্টিং। এখন যদি বিজনেসের ভাষায় বুঝাই, এটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পারতেছি যে আপনি যে ওয়েবসাইটটা ভাই ওয়েবসাইটের মধ্যে যান ভাই, যেটা আপনি ওপেন করছিলেন। আচ্ছা, এইখানে যে mahitra.com, ঠিক আছে, এই .com হচ্ছে একটা ডোমেন নেম, এর সাথে একটা কোম্পানির নেম লাগিয়ে দিয়েছে। এখানে মাহিদ্রা না হয় fazlelahi.com হইতে পারতো, আপনার নামে হইতে পারতো, শায়লা আপুর নামে হইতে পারতো, ঠিক আছে। এটা একটা নাম। এই নামটা কিছু স্পেসিফিক কোম্পানি আছে যারা এই নামগুলো প্রোভাইড করে, যে হ্যাঁ এটা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে সার্চ দিলে আপনি ইচ্ছে মতো .com আছে, .bd আছে, .bd edu আছে, .info আছে, অনেক ধরনের নাম আছে। ইচ্ছা মতো আপনি একটা ডোমেইন মানে নাম কিনে নিতে পারেন। এবং নামটা যে কিনলেন, কিনে এটি কি করবেন, এটি কিভাবে ইউজ করবেন, সেইটা ইউজ করার জন্য আপনাকে একটা জায়গা কিনতে হবে। এটা 1 জিবি হোক, 2 জিবি হোক, 3 জিবি হোক, একটা জায়গা কিনে আপনার এই নামটা ওই জায়গার মধ্যে সেট আপ করে দেওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটে ওই জায়গার মধ্যে ঢুকিয়ে কাজ করতে পারবেন, আপনার ওয়েবসাইট এডিট করতে পারবেন, ঠিক আছে। তেমনই হচ্ছে mahitra.com একটা নাম, এবং mahitra.com যে জায়গাটা কিনে এখানে আমাদেরকে ডিসপ্লেতে দেখাইতেছে, এটা একটা জায়গার মাধ্যমে সে আমাকে ওখানে থেকে দেখাইতেছে। আমি সার্চ দিলে এই জায়গায় যাবে, এই নামেই যাবে। এইটা ভাই ডোমেইন এন্ড হোস্টিং। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না। এটাই এখন বুঝি। সাথী আপু বুঝতে পারছেন ডোমেইন আর হোস্টিং কি? মনে হয় একটু পারছি ভাই। একটু যদি আমাদেরকে আরেকটু পারাই। ডোমেইনটা
না, আপনাদেরকে তো পারানো সম্ভব না আমার পক্ষে। আমারটা বলি, ডোমেন হচ্ছে নাম বোঝায়, আর হোস্টেল এটা জায়গা, আর জায়গা বা স্থান। এত। জায়গা স্থান সবই বুঝলাম, কিন্তু আসলে এক্সাক্ট কি ডোমেইন আর হোস্টিং বলতে আসলে কোন জায়গা কোন স্থান? কোন জায়গা কোন স্থান? না ভাই, আর একটু শুনি। আসেনি তো হাতে গোনা 4-5 জন আপনারা। আপনাদের অ্যাক্টিভিটি খুব চরম বিষম লেভেলের অ্যাক্টিভিটিস আপনাদের। আজকে বৃষ্টির জন্য এরকম নাকি? আচ্ছা, আবু তালেব ভাই বলেন তো ডোমেইন আর হোস্টিং। এমডি আবু তালেব আতা ভাই বলেন ডোমেইন আর হোস্টিং শুনলেন তো, বলেন দেখি ডোমেইন আর হোস্টিং কি? ডোমেন হলো কোনো একটা অ্যাড্রেস, মানে ওয়েব অ্যাড্রেস লিঙ্ক। আর হোস্টিং হলো ওই ওয়েবটা যে কোনো ইয়ের মধ্যে স্পেসটা নিয়ে থাকে আর কি, ওই ইয়ের মধ্যে, সার্ভারের মধ্যে সেই স্পেসটা ধরে কত এমবি নিয়ে থাকে বা কতটুকু স্পেস নিয়ে থাকে, ওটাই হলো হোস্টিং। হুম, ঠিক আছে, ঠিক আছে। না, এলআই ভাই মোসাদ্দেক ভাই মোটামুটি ইন ডিটেলস বলে দিছে, আর নতুন করে ডোমেইন আর হোস্টিং এটা বলার কিচ্ছু নাই। আমি একটা মজা মজা করে মনে রাখার জন্য একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে বাসার নাম ফজলে এলাহি হাউস, এটা হচ্ছে ডোমেইন। বাসাটা যে জায়গায় আছে, যে মাটির উপরে অবস্থান করতেছে বাসাটা, সেটা হচ্ছে হোস্টিং। এখানে মায়ন্ত্রা.com এটা হচ্ছে ডোমেইন মানে নাম। আর মায়ন্ত্রা.com যেই জায়গার মধ্যে আছে, যেই ফজলে ইলাহির বাড়িটা যে জায়গার যে মাটির উপরে আছে, ওই মাটিটা হচ্ছে হোস্টিং। এই ওয়েবসাইটটাও যে জায়গার মধ্যে আছে সেটা হচ্ছে হোস্টিং। আর এই হোস্টিং এর মধ্যে এই যে লোগো আছে, টেক্সট আছে, ইমেজ আছে, টাইটেল আছে, হ্যাঁ, তারপরে ভিডিও আছে, তারপরে মানে যাহা কিছু আছে, এই সবগুলো হচ্ছে বাড়ির আসবাবপত্র। এই যে জিনিসগুলো আছে এ বাড়ির হচ্ছে এগুলো আসবাবপত্র। আর এটার পিছনে এই ওয়েবসাইটটাকে এত সুন্দর ডিজাইন দেওয়ার জন্য যে কোডিংটা করা হয়েছে বা প্রোগ্রামিংটা করা হয়েছে, সেটা হইতেছে ফজলে এলাহির বাড়ির ইট সিমেন্ট বালু পাথর, রড ইট সিমেন্ট বালু, এগুলো হইতেছে এই ব্যাকগ্রাউন্ড। এটার ব্যাকগ্রাউন্ডের যে এই ওয়েবসাইটটাকে ডিজাইন করছে, হ্যাঁ, এটাকে খালি মাউস দিয়ে ধরে এরকম করে ডিজাইন করা যায় না। আর এটাকে এই যে ক্লিক করলে এই নেভি ব্লু হবে না, ঠিক আছে, এটাকে ডিজাইন করতে হয়, কোড করতে হয়। এই কোডটা হচ্ছে ফজলে এলাহি ইট বালু বাড়ি, ফজলে এলাহি ভাইয়ের বাসার ইট রড বালু সিমেন্ট, হ্যাঁ। আর এই যে আপনি দেখতেছেন এগুলো হচ্ছে আপনার বাড়ির চেহারা, আপনার বাসাটার চেহারা। আর এই যে আপনার ছবি আছে, টেক্সট আছে, হ্যাঁ, তার লোগো আছে, ভিডিও আছে, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনার বাড়ির আসবাবপত্র। তাহলে একটা ওয়েবসাইটকে একটা বাসার সাথে তুলনা করলে বুঝতে পারতেছি আমরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা হচ্ছে বাসা তৈরির ইট বালু রড রড সিমেন্ট। আর ওয়েবসাইটের বাহিরে যেটা আছে সেটা হচ্ছে বাসার চেহারা। আর বাসার মধ্যে যে আসবাবপত্র আছে সেটা হচ্ছে এই যে ইমেজ, টেক্সট, লিঙ্ক, হ্যান ত্যান হাবিজাবি, এগুলো হচ্ছে আসবাবপত্র। এটা হচ্ছে বাসার আসবাবপত্র। আচ্ছা, এটা এই কারণে বললাম যে এই যে গুগল ইন্ডেক্স করছে 2.78 মিলিয়ন, মানে এই যে মায়ন্ত্রা.com আছে, এই মায়ন্ত্রা.com এর সাব ডোমেইন, ডোমেইনটা এই কারণে বললাম, ডোমেইনের পরে এই যেমন ক্যাটাগরি লেখা ম্যান টি শার্ট, এই যে ম্যান টি শার্ট কথাটা লাগছে, এটা একটা সাব ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি। এইটার আবার ক্যাটাগরি আছে, নেভি ব্লু সাব ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি, এটার সাব ক্যাটাগরি হচ্ছে নেভি ব্লু। এই যে নেভি ব্লু এটা হচ্ছে সাব ক্যাটাগরি।
আপনাদেরকে বলছিলাম গুগল স্পেস করতে পারে না। দেখেন স্পেসের জায়গায় পার্সেন্টেজ দিয়েছে, নেভি ব্লুর মাঝখানে কি পার্সেন্ট থাকে, স্পেস থেকে এ পার্সেন্ট নিয়ে নিচ্ছে। তাহলে তো এটা আমার কিওয়ার্ড হইলো না, এটা একটা বিচ্ছিরি জিনিস হয়ে গেল। তা আমার কিওয়ার্ডের সৌন্দর্য রাখার জন্য আমাকে কি রাখতে হয়, হাইপেন অথবা আন্ডারস্কোর দিতে বলছিলাম আমি। আচ্ছা, তো এই রকম এই myntra.com এই ওয়েবসাইটের মধ্যে বা এই হোস্টিংয়ের মধ্যে 2.7 মিলিয়ন এরকম পেজ আছে। 2.7 মিলিয়ন পেজ আছে যেটা গুগল করতে পারছে, মানে গুগলের রোবট ওটা খুঁজে বের করতে পারছে। বাট তার পাশেই দেখেন বিং একটা সার্চ ইঞ্জিনের রোবট কিন্তু 2.7 মিলিয়ন ওয়েবসাইট খুঁজে পায়নি। সে খুঁজে পাইছে শুধুমাত্র 685,000 পেজ, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে গুগলে ইন্ডেক্স হয়েছে, তার মানে যে বিংয়েও ইন্ডেক্স হবে, ইয়াহুতেও হবে, ইয়ান্ডেক্সেও হবে, বাইজুতেও হবে, ডাকডাকোতে হবে, এমনটা ভাবার কোনোই কারণ নাই, এমনটা ভাবার বা চিন্তা করার কোনোই কারণ নাই। ঠিক আছে, দেখেন 2.78 মিলিয়ন পেজ ইন্ডেক্স করছে গুগল এই ওয়েবসাইটের আন্ডারে, বাট 645K পেজ ইন্ডেক্স করছে শুধু বিং, মানে 645,000 পেজ খুঁজে পাইছে, আর পেজ খুঁজে পায়নি। ওফ, তো এই যে রোড স্টার, এটা একটা লিঙ্ক বা এটা একটা পেজ। তারপরে হচ্ছে ইউএসএ পোলো, এটা একটা পেজ। এইরকম মিলিয়ন 2 মিলিয়ন পেজ আছে এই ওয়েবসাইটের মধ্যে। এই যেমন প্রত্যেকটাই একটা পেজ, প্রত্যেকটা যতগুলো লিঙ্ক দেখতেছেন ব্যাক লিঙ্ক, মানে যেখানে ক্লিক করলে আপনি নতুন আর একটা পেজে যাচ্ছেন, এগুলো এক একটা পেজ। এই পেজগুলোর মধ্যে আবার সাব পেজ আছে, এরকম 2 মিলিয়ন পেজ আছে এই ওয়েবসাইটের ভিতরে। এই যে ডোমেইনের ভিতরে 2 মিলিয়ন পেজ আছে বা সাব ডোমেইন আছে। হ্যাঁ, এরকম 2 মিলিয়ন সাব ডোমেইনের মধ্যে একটা সাব ডোমেইন, শুধুমাত্র একটা সাব ডোমেইন, এই যে myntra.com/men's t-shirt, এই একটা সাব ডোমেইন শুধু গুগলের র্যাঙ্কে একটা কিওয়ার্ডের আন্ডারে, এই কিওয়ার্ডের আন্ডারে এই একটা সাব ডোমেইন আসছে। এরকম অজস্র কিওয়ার্ডের আন্ডারে, হ্যাঁ, এইরকম myntra.com এর অনেক ওয়েব পেজ র্যাঙ্কে আসছে বা আসতে পারে। বুঝতে পারছেন? বুঝছি, মানে আমরা যদি মোবাইল টি শার্টও দিতাম তাও যদি myntra.com আসতো, তাহলে ওটার আন্ডারে বসে আছে এক নম্বর, এটা ওই কিওয়ার্ডের আন্ডারে। হ্যাঁ, ওই কিওয়ার্ডের আন্ডারে যত কম্পিটিশন আছে, এখানে দেখেন যে 300, এই যে myntra.com যে এই পজিশনটা নিচে, এই পজিশনটার এসইও বা এর ব্যাকলিঙ্ক এই যে 299টা বা 300টা পেজ আছে তার থেকে বেশি, যার কারণে সে এই পজিশনটা নিতে পারছে। তো আচ্ছা, এখন এখানে দেখি তাহলে কি হইলো। এই অ্যাডনতে কি দেখতে পারলাম আমরা, এর অ্যালেক্সা র্যাঙ্ক দেখতে পারলাম, এই পেজটা কত অ্যালেক্সা র্যাঙ্ক কত, তারপরে এর মধ্যে কতগুলো ওয়েবসাইট ইন্ডেক্স আছে সেটাও দেখতে পারলাম, বিং এর মধ্যে কতগুলো আছে সেটাও দেখতে পারলাম, স্যামরুশের মধ্যে কতগুলো আছে সেটাও দেখতে পারলাম, ওয়েব কত আমি যাবে হাঙ্গি পাঙ্গি। তো এটা কিছু পেজের ক্ষেত্রে এটা দেখায় যে লাস্ট ক্যাশ ডেট, মানে লাস্ট কত তারিখে ইরোর, কেন এটা ইরোরই, লাস্ট কত তারিখে গুগলের রোবট আসে এর ওয়েবসাইটটা পড়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা আমরা দেখতে পারি, বা এটা দেখতে পারি, সেটা হচ্ছে যে লাস্ট কত তারিখে গুগলের রোবট এই পেজটা ইন্ডেক্স করছে বা পড়ছে, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। তো বাট এটা ইরো দেখাচ্ছে, হয়তো বা অনেকদিন আগে পড়ছে, হয়তো বা এ হাইড করে রাখছে কিছু একটা। তো মজার একটা জিনিস যেটা দেখা দিচ্ছিলাম, সেটা তো এখানে কিছুই নাই। আরেকটা ওয়েবসাইটে যাইতে হবে, myntra.com দিয়ে হচ্ছে না, myntra.com। কেন ভাই, এখানে যে কিওয়ার্ড দেখতে পারবেন তো লিখতে এসে পপ, কিওয়ার্ড খুঁজতেছে না।
কোথায় ভাই? এক্সটার্নাল ইন্টারনাল ডেনসিটি ট্রাফিক কোথায়? কিওয়ার্ড ভাই এই যে পেজ ইনফোতে ক্লিক করেন ভাই, উপরে পেজ ইনফোতে ক্লিক করলে পুরো কিওয়ার্ড ডেসক্রিপশন সব চলে আসবে। মেটা টেক্সট দেখছেন? অন্য কোনো ওয়েবসাইটে যান ভাই, যেখানে আছে ধরে ফেলবেন। এই যে তাহলে দেখেন আপনার কম্পিটিটররা কি কি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আছে। হ্যাঁ, এই যে ডেনসিটি, কিওয়ার্ডের ডেনসিটি, আমি কালকে একটা ওয়ার্ড বলছিলাম কিওয়ার্ডের ডেনসিটি, দেখেন সবগুলো কিওয়ার্ডের ডেনসিটি 1.5 সর্বোচ্চ 1.5 কিওয়ার্ড ডেনসিটি। ঠিক আছে, এই কিওয়ার্ডটা কতবার ইউজ করছে? 7 বার। এই কিওয়ার্ডটা ইউজ করছে 7 বার। এই কিওয়ার্ডটা ইউজ করছে 7 বার। এই ওয়েবসাইট, এই পেজের মধ্যে, এই যে পেজটা আছে এই পেজের মধ্যে এই কিওয়ার্ডটা কই গেল? এই যে কিওয়ার্ডটা ভিউ অন নিউ ইন, এই কিওয়ার্ডটা ইউজ করছে 7 বার। তারপরে এই যে টি শার্ট উইথ ক্রু নেক, এই কিওয়ার্ডটা ইউজ করছে কয়বার? 4 বার। এই টুলস থেকে আপনি, হ্যাঁ এই টুলস থেকে একটা মজার, এই যে ভাই একটা মজার জিনিস দেখালো, এটা আমি অন্য একটা টুলস ইউজ করে ভাই এটা বের করি, সে কোয়াক দিয়ে কখনো বের করি। তো আমি অন্য আর একটা টুলস দিয়ে ইউজ করে বের করি যে কোন ওয়েবসাইটে কতগুলো কিওয়ার্ডে কোন কোন কিওয়ার্ডে কী কী পজিশন, আমি একটা অন্য একটা পেড টুলস দিয়ে বের করি। তো ভাই এটা ফ্রিতে খুব সুন্দর বের করলো। তো আপনারা আপনাদের কম্পিটিটররা কোন কোন কিওয়ার্ড কতবার করে ইউজ করছে এই পেজের মধ্যে, এটাও কিন্তু বের করতে পারতেছেন যে এই কিওয়ার্ডগুলো ইউজ করেই, এই কিওয়ার্ডগুলো এই পেজে ইউজ করেই কিন্তু, এই পেজে এতবার করে ইউজ করেই কিন্তু আপনার কম্পিটিটররা এই যে এই পজিশনগুলো অ্যাচিভ করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে অন পেজ এসইওর ক্ষেত্রে বেশি কাজে লাগে কিওয়ার্ডটা, অন পেজ এসইওর ক্ষেত্রে কাজে লাগে। অফ পেজ এসইওর ক্ষেত্রে আপনি করতে পারেন যে এই কিওয়ার্ডের আন্ডারেই হচ্ছে যে আপনি এটাতে কি লিঙ্ক আপে কি আছে দেখি, এই কিওয়ার্ডের ইয়া দেখাচ্ছে ওভারভিউ অ্যানালিটিক্স। তো আপনি কোথায় ছিলাম আমরা? হ্যাঁ এইখানে। আমি যেটা এখানে ভাই আরো এক্সটার্নাল লিংক, তারপর ইন্টারনাল লিংক কি কি ইউজ করছে সব দেখতে পাবেন। সেটাতেই যাচ্ছি, যাওয়ার জন্যই আমি এখানে আসছি, সেটাতে যেতে যাচ্ছি। এটা তো ব্যাকলিঙ্ক 0 দেখাচ্ছে, এখানে তো ব্যাকলিঙ্ক কেন 0 দেখাচ্ছে? ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, এটাতে ব্যাকলিঙ্ক 0 দেখাচ্ছে। এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক 0 দেখাচ্ছে। সব ওয়েবসাইটের মধ্যে এক্সটার্নাল কেমনে হলো? সব তো ইন্টারনাল হয়ে গেল। আচ্ছা এটাতেও নাই। হ্যাঁ পাইছি। দেখেন এই ওয়েবসাইটটা, এই টুলসটা আমি এসইও কোয়াক ইউজ করে দেখতে পাচ্ছি, এই যে পেজটা আছে বা এই যে সাবডোমেন, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কত জায়গায় ব্যাকলিঙ্ক হয়েছে এটা দেখেন খুব সুন্দর করে এখানে ক্লিক করেই আমি বের করতে পারতেছি যে কত জায়গায় ব্যাকলিঙ্ক হয়েছে। 67 ব্যাকলিঙ্ক হয়েছে এই ওয়েব পেজটা। তো আমি যদি আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমার ডিএপিএ যেটা আছে সর্বনিম্ন ডিএপিএ, তার থেকে বেশি ডিএপিএ হইতে হবে আমার। আচ্ছা তারপরে কি হইতে হবে? তারপরে হইতে হবে হচ্ছে যে আমার কম্পিটিটরের অ্যাবিলিটি কতটুকু, এটা আমাকে বের করতে হবে। তো এটা বের করতে গেলে আমি কি করতে পারি? এটা বের করতে গেলে আমি করতে পারি, এই যে দেখেন এটার মধ্যে ক্যাশও দেখাচ্ছে, ক্যাশ ডেট মানে গুগল হচ্ছে 23 সেপ্টেম্বর 2020 লাস্ট এই পেজটা আসে ঘুরে গেছে।
গুগলের রোবট 23 সেপ্টেম্বর 2020, আজকেই তো আসছে, মেবি আজকে 23 তারিখ না? আজকেই এই পেজটা মানে গুগল এসে ঘুরে গেছে। হ্যাঁ, এই ক্যাশটাও ইম্পর্টেন্ট। তো এই দেখেন এই পেজটা কত জায়গায় ব্যাকলিঙ্ক করা আছে, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি 67। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে যদি ফার্স্ট পেজে এই কিওয়ার্ডের আন্ডারে ফার্স্ট পেজে আসতে চাই, বা এই ওয়েবসাইটকে যদি ওভারটেক করতে চাই, তাহলে এর ডোমেইনের থেকে আমার ডোমেইন ডিএটা বেশি হইতে হবে, অথবা এর ডিএ থেকে আমার পিএ থেকে এর পিএ থেকে আমার পিএটা বেশি হইতে হবে। অ্যান্ড কি হইতে হবে, এ কতগুলো জায়গায় ব্যাকলিঙ্ক করছে তার থেকে বেশি, এবং কোন কোন ওয়েবসাইটে ডোমেইন করছে সেই ওয়েবসাইটের সেই ডোমেইনের ডিএপিএ থেকে বেশি ডোমেইনের ডিএপিএতে যদি আমি ব্যাকলিঙ্ক করি, দেন হচ্ছে এই ওয়েবসাইটকে বা এই পেজকে আমি বিট করে এই পজিশনে আসতে পারবো। আমার কথাটা কি বুঝতে পারছেন কেউ, বা না বোঝেননি কেউ? এরকম কেউ আছেন যে এটা বললাম বোঝেননি কেউ? আমি শিওর 100% বোঝেননি। আমি জানি যে আপনারা বোঝেননি, কিন্তু আপনারা বলতেছেন না যে আপনারা বোঝেননি। কিন্তু ওনার কত ডিএপি এর ইয়েতে করছে, মানে ব্যাকলিং করছে, সেটা কিভাবে বুঝিনি, এটাই আগে বোঝেন, এটাই আগে বোঝেন। এই যতটুকু বললাম এতটুকু বুঝতে পারছেন, এটার আগের ধাপ কি হবে সেটা পরে বুঝিয়ে, এটা আগে বোঝেন। যেটা বললাম এটা বুঝতে পারছেন? ভাই জি, আমার কারেন্ট চলে গেছে তো ভাই, ওই ডোমেইন আর হোস্টিং, আর এই যে আপনি অ্যালেক্সা র্যাঙ্ক, গুগল ইন্ডেক্স, বিং ইন্ডেক্স, এই বারবারটা ভাই আমি একটু মানে ক্লিয়ার না। আর কামরুল ভাই, ওই যে ডোমেইন এন্ড হোস্টিং কি, এটার জন্য আমি একটা লিংক দিছি, আবারও দিতেছি, এটা দেখলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে। এই যে দিচ্ছি, আবার আপনি মনে হয় নতুন জয়েন করলেন, এই যে ঠিক আছে দিছি, দেখেন এটা পড়লে ডোমেইন হোস্টিং কি আপনার বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হবে। আচ্ছা, আমি কামরুল ভাই, আমি একটু হচ্ছে যে মানে খুব টায়ার্ড ফিল করছি, আমার ক্ষুধা লাগছে, আমি খাওয়া করিনি। তো তো কামরুল ভাই কি কেউ একটু যদি হেল্প করতেন, এই এখন পর্যন্ত যতটুকু হইলো এতটুকুর মধ্যে কামরুল ভাইকে যদি কেউ একটু হেল্প করতেন, মোসাদ্দেক ভাই বা এলাই ভাই। ভাই আমি ওই ডোমেইন হোস্টিং এর পর থেকে ছিলাম না কি 5-7 মিনিট। বেশি কিছু হয়নি, জাস্ট কিছু এব্রিভিয়েশন দেখাচ্ছি, একটু যদি বলতেন ওনাকে বুঝাই দিতেন। আমি এই যে অ্যালেক্সা র্যাঙ্ক, তারপরে যে আপনার যে ইয়াটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে গুগল ইন্ডেক্স, বিং ইন্ডেক্স, সেমরুস, এই কটার সম্পর্কে জানতে চাচ্ছি। এই যে 6 পয়েন্ট কি লিখছে, 1.94 মিলিয়ন, এইগুলো সম্পর্কে জানতে কেউ কি ওনাকে চাচ্ছি। হেল্প করতে পারবেন বা বলতে পারবেন? না পারলে আমি বলতেছি, হয়তো বসে থাকার কোনো মানে নেই। নাই, পারবে না কেউ, বুঝতে পারছেন? এখানে গুগল ইন্ডেক্স হচ্ছে এই ডোমেইনের আন্ডারে গুগল 1.94 মিলিয়ন ওয়েব পেজ, এই যে ডোমেইনটা আছে এটার সাবডোমেইন আছে, এটাকে সাবডোমেইন বলে, এই কারণে ডোমেইনটা বুঝাইছি। এটা হচ্ছে মেইন ডোমেইন, এটা হচ্ছে সাবডোমেইন। তো গুগল 1.94 মিলিয়ন ওয়েবসাইট ইন্ডেক্স করছে, এটা বুঝতে পারছেন? তারপরে আমি বলছিলাম যে গুগলে যতগুলো ইন্ডেক্স হবে, বিংয়েও যে ততগুলো ইন্ডেক্স হবে, এটার কোনো সিওরিটি নেই। ঠিক আছে, এটার কোনো সিওরিটি নাই। দেখেন গুগল ইন্ডেক্স করছে 1.94 মিলিয়ন, কিন্তু বিং ইউজ করছে 34.4K, শুধুমাত্র 34,000 বিং ইন্ডেক্স করছে, বাট গুগল ইন্ডেক্স করছে 1.94 মিলিয়ন। আচ্ছা, তারপরে আমরা দেখলাম যে হচ্ছে যে এলআই ভাই বললো যে হচ্ছে যে এখান থেকে পেজ ইনফোতে ক্লিক করলে, এখান থেকে যদি পেজ ইনফোতে ক্লিক করা হয় তাহলে এই পেজের টাইটেল, তারপরে এক্সটার্নাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিং, তারপরে কি কি কিওয়ার্ডস ইউজ করছে, কিওয়ার্ডের ডেনসিটি, এই জিনিসগুলো দেখা যাবে, এই জিনিসগুলো দেখা যায়। এলআই ভাই বললো এখান থেকে বের করা যায়। তারপরে ইন্টারনাল লিঙ্কিং কী কী আছে, এক্সটার্নাল লিঙ্কিং কী কী আছে, এই জিনিসগুলো দেখা যায় এখান থেকে। তো আমার এই টুলসটা ইউজ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসগুলো জানা না। আমার এই টুলসটার ইউজ করার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে
যে এই যে ডোমেইনটা আছে বা এই যে সাবডোমেইনটা আছে বা এই যে ইউআরএলটা আছে বা যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এতগুলো এই যে কামরুল ভাই 101.94 মিলিয়ন পেজ এই ডোমেইনের এরকম 1.94 মিলিয়ন সাবডোমেইন বা পেজ আছে। সেই পেজগুলোর মধ্যে শুধুমাত্র একটা পেজ একটা কিওয়ার্ডের আন্ডারে এই যে ফার্স্ট পজিশনে আসছে, বা সরি একটা পজিশনে আসছে। তো একটা কিওয়ার্ডের আন্ডারে একটা লিঙ্ক এরকম পজিশনে আসছে। তো এই যে পেজটা যে এই কিওয়ার্ডের আন্ডারে এই সেকেন্ড পজিশনে আসছে বা থার্ড পজিশনে আসছে, তো সে কতগুলো ব্যাকলিঙ্ক ইউজ করছে এটা আসলে আমার ফাইন্ড আউট করা মূল উদ্দেশ্য। আমার কম্পিটিটর কতগুলো ব্যাকলিঙ্ক করছে, কোন কোন ডোমেইনে ব্যাকলিঙ্ক করছে, যেই ডোমেইনে ব্যাকলিঙ্ক করছে ওই ডোমেইনের ডিএপিএ কত, এর থেকে বেশি ব্যাকলিঙ্ক আমাকে করতে হবে এবং সেই ব্যাকলিঙ্কগুলোর সে যে ডোমেইনে ব্যাকলিঙ্ক করছেন তার থেকে বেশি ডোমেইন ডিএ বা পি এর ব্যাকলিঙ্কে ডিএ বা পি এর বেশি ওয়েবসাইটে আমাকে ব্যাকলিঙ্ক করতে হবে। এইটাই ফাইন্ড আউট করা। তো আমি এই টুলসটা দিয়ে দেখতে পারলাম যে সে 67টা এই সাবডোমেইনটা ব্যাকলিঙ্ক আছে 67। তো আমাকে কতগুলো ডোমেইনে আমাকে, তাহলে আমি যদি এই পজিশনে আসতে চাই, সেকেন্ড বা থার্ড পজিশনে আসতে চাই, মানে এই ওয়েবসাইটকে বা এই পেজকে যদি ওভারটেক করতে চাই, তাহলে আমাকে অবশ্যই 68 অ্যাটলিস্ট 68 ব্যাকলিঙ্ক করতে হবে এবং সেই ব্যাকলিঙ্কগুলো হইতে হবে যেসব জায়গায় ব্যাকলিঙ্ক করছে সেই জায়গার থেকেও ভ্যালুয়েবল বা হাই লেভেলের জায়গায়। জি ভাই, জি ভাই, ক্লিয়ার? জি ভাই, জি ভাই। আচ্ছা, আমার এখন তাহলে 10 মিনিটের ব্রেক লাগবে। এতটুকুই, মানে আমি যাওয়ার পর এতটুকুই ছিল না? হ্যাঁ, মোটামুটি এতটুকুই মানে ঠিক আছে ভাই। মেইন থিম এতটুকুই, মূল জিনিস এতটুকু, হয়তো উল্টা অন্য এক্সট্রা কথা হয়েছে, তবে মেইন থিম এতটুকু। আচ্ছা ভাই, আচ্ছা। ঠিক আছে, আমি একটু 10 মিনিটের ব্রেক নিচ্ছি। আমিও নামাজ পড়ে আসতেছি।